বাংলা গণিত স্পেশাল সলভ ক্লাস বোনাস দাগানো বাংলা সাধারণ বিজ্ঞান বই কত কিছু দিয়ে রাখছে। মানে বি ব্রেইনার তোমাদের আসলে আসার কোনো কমতি রাখে না, যা দরকার সব কিছু দিয়ে রাখে। সুতরাং এক্সাম ব্যাচ মিস করবা না। আর যারা শিওর সাকসেস ব্যাচে ভর্তি হবা তারা কিন্তু এই ব্যাচের অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে পাবা। ওকে, তাহলে আজকে আমরা আমাদের প্রথম ম্যাথটাতে চলে যাই। আমাদের প্রথম ম্যাথ, একটি খেলনা 315 টাকায় বিক্রয় করায়, একটি খেলনা 315 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, খেলনাটির ক্রয় মূল্য কত টাকা? তো দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্ষেত্রে যখন পার্সেন্টেজ উল্লেখ থাকে তখন আমি আমার স্টুডেন্টদেরকে একটা ট্রিক্স শেখাইছিলাম যে তোমরা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, লাভ, ক্ষতি এই সবগুলাকে পার্সেন্টেজে কাউন্ট করবা। কিসে কাউন্ট করবা? পার্সেন্টেজে কাউন্ট করবা। ক্রয় মূল্যকে ধরবা সব সময় 100%। ক্রয় মূল্যকে ধরবা কি সব সময় 100%। এবং যদি লাভ হয় ওই লাভের অংশটা 100 সাথে যোগ করে বিক্রয় মূল্য ধরবা, তত পার্সেন্ট বিক্রয় মূল্য হয়ে যাবে। আর যদি ক্ষতি হয়, ক্ষতির অংশটা ক্রয় মূল্য থেকে মাইনাস করে, তোমরা 100 থেকে মাইনাস করে তোমরা ক্রয় মূল্যটা ধরে নিবা, তাহলে বিক্রয় মূল্যটা ধরে নিবা। সেক্ষেত্রে সেটা 100 থেকে কম হবে, ওইটা অত পার্সেন্ট হবে। আর লাভ ক্ষতি সরাসরি যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্টই হবে। তো শতকরা ধরলে তোমাদের কাছে বিষয়গুলো একদম ইজি। দেখো, আমরা একটা সুন্দর ট্রিক্স দেখাই দিচ্ছি। ক্রয় মূল্য সবসময় আমরা কি ধরবো বলতো? 100% ধরবো। তাহলে এখানে আমরা ক্রয় মূল্যকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এখানে আমরা ক্রয় মূল্যকে সবসময় 100% ধরবো। কি ধরবো বলতো? 100%। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে দেখো 315 টাকায় এটা বিক্রি করাতে তোমার 10% ক্ষতি হয়েছে। তাহলে 315 টাকা মানে কত পার্সেন্ট বলতো? 90%। 315 টাকা মানে কত পার্সেন্ট? 90%। এবার কিন্তু খেলা একদম সুন্দর ঐকিক নিয়মের মতো হয়ে গেছে, একদম সহজ। তাহলে তুমি লিখবা যে 90% ইকুয়াল টু হচ্ছে 315 টাকা, অতএব 1% মানে হচ্ছে আরো কম। তো উপরে 315, নিচে হচ্ছে 90, অতএব 100% মানে হচ্ছে আরো বেশি, রাইট? তো নিচে 90, উপরে 315 গুণ হচ্ছে 100। এবার এটাকে কাটাকাটি করলে যা হবে তাই, তাই না? তাহলে খেয়াল করো, এখানে তুমি শূন্য দিয়ে কেটে দিতে পারো, অথবা 15 দিয়ে শূন্য দিয়ে কেটে দিতে পারো। এখানে শূন্য, 9 দিয়ে 315 কে কাটো, তাহলে 3 নং 27, 3 বার যাবে, আর থাকে হচ্ছে আমাদের 45, 5 নং 45। তার মানে আলটিমেটলি 350 টাকা। এইটা হচ্ছে আমাদের উত্তর, রাইট? এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো, বিষয়টা খুবই সিম্পল না? যে একদম কনসেপ্টটা কিন্তু খুবই সোজা। যে যখন হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিষয়গুলোকে পার্সেন্টেজে প্রকাশ করবে, তোমরা এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটাকে শতকরা হিসেবে ধরে নিবা এবং ক্রয় মূল্যকে সবসময় তুমি 100% ধরবা। যেমন এইখানে আমি ক্রয় মূল্যকে ধরেছি 100%। তাহলে 10% ক্ষতি হয়ে গেলে বিক্রয় মূল্য এই 315 টাকা মানে কত পার্সেন্ট বলো তো? 90%। তারপরে একদম ইজি, 90% ইকুয়াল টু 315, 1% সমান আরো কম, 100% সমান আরো বেশি, ঐকিক নিয়মের মতো, ঠিক না? তার মানে যারা যারা আমাদের লাইভে যুক্ত আছো তারা বলো তো এই ট্রিক্সটা তোমরা বুঝতে পারছো কিনা? এই ট্রিক্স যদি বুঝে থাকো, শতকরা রিলেটেড ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যত কোয়েশ্চেন আছে সবগুলো পানির মতো সহজ হবে। সবগুলো কি পানির মতো সহজ হবে। আসলে পানি সহজ কিনা আমি জানি না, এটা বলে আর কি মানুষ পানির মতো সহজ, কিন্তু পানি যেই পাত্রে রাখে ওই পাত্রে আকার ধারণ করে, ঠিক না? আচ্ছা, 350 টাকা। সবার উত্তর সঠিক হচ্ছে। আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি এখানে, প্রিয়ন্তী দেব, সাইদা সাফা, তারপরে 350, সবাই উত্তর দিচ্ছে, ঠিক। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে চলে যাই। এইখানে দেখো অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে আসি। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, একটি শার্ট 1920 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, শার্টটার ক্রয় মূল্য কত? বলো তো, এইটা কি আমাকে আর করে দেওয়া লাগবে? হ্যাঁ, তোমরা যারা আজকে এইখানে লাইভ ক্লাস করতেছো তোমরা হচ্ছে আজকে আমার নেশন বা জাতি। এবার আমি তোমাদেরকে জাতি নামে সম্বোধন করব। বলো, জাতির কাছে প্রশ্ন করলাম যে এইটা কি আমার করে দেওয়া লাগবে? এই অঙ্কটা আর আগের অঙ্কটা ঠিক একই রকম না? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ক্রয় মূল্যকে তুমি 100% ধরে নিবা। তাহলে এই যে আমি ক্রয় মূল্যকে 100% ধরলাম, আর এটা যেহেতু 20% লাভ হইছে, তার মানে এই যে 1920 টাকা এটা ইকুয়াল টু হচ্ছে 100 প্লাস হচ্ছে 20, দ্যাট মিন্স এটা হচ্ছে 120%। তাহলে এখন কাজ তো খুবই সোজা।
120% সমান 1920 টাকা, 1% সমান কম, 100% সমান আরো বেশি। ঠিক কি না? বলো, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, সবাই ঠিকঠাক উত্তর দিচ্ছে। একজন বলছে কখন শুরু হইলো আর কয়টা প্রশ্ন হইলো? এইমাত্র শুরু হয়েছে, মাত্র ২ টা প্রশ্ন। তুমি নাম্বার দেখতেই পাচ্ছ। যে এইটা আমরা ২য় নাম্বার কোয়েশ্চেন সলভ করতেছি। তাহলে বুঝতে পারছো সবাই? তাহলে এইটা আর আমার করার কোনো দরকার নেই। এটা তোমরা নিজেরাই পারবা। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা দেখো। অ্যান্সার কত? ১৬০০ টাকা। যারা, যারা ১৬০০ অ্যান্সার করছো সবার উত্তর সঠিক হইছে। আমি দেখতে পাচ্ছি আমেনা আক্তার মিম, তারপরে হচ্ছে শাহিদা আক্তার শাম্মী, আবিদ হাসান। কমেন্টগুলো উঠে যাচ্ছে। অনেকের নাম পড়তে পারতেছি না ভাই। তোমরা এইজন্য আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। ওকে? আচ্ছা। একজন বলছে ভাইয়া পরীক্ষায় রাফ করার কোনো কি ব্যবস্থা আছে? রাফ করবা প্রশ্নের উপরে। প্রশ্নের উপরে ছোট, ছোট করে রাফ করবা। ঠিক আছে? মানুষ যখন বিপদে পড়ে তখন সবচেয়ে অ্যা কঠিন কাজটাও মানুষ করে। ঠিক আছে? নদীর মধ্যে পড়ে গেছো, সমুদ্রে পড়ে গেছো। এখন কি করবা? মরে যাবা? নাকি সাঁতার কাটবা? না জানলেও তুমি কি সাঁতার কাটার চেষ্টা করবা। ঠিক না? ওকে। আচ্ছা, এরপরে আমরা কোয়েশ্চেনটা দেখি। আমাদের এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো, ৳১১০ য় ১০ টি লেবু ক্রয় করে ৳১১০ য় ৮ টা লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা আমাদের প্রশ্ন। ৳১০০ য় দেখো, ৳১০০ য় ১০ টি লেবু ক্রয় করে ৳১১০ য় ৮ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, এই জায়গায় যেই ক্রয় মূল্যটা দেওয়া আছে এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া নেই। হ্যাঁ, এখানে বলা আছে ৳১১০ য় ১০ টি লেবু তুমি ক্রয় করছো, সেইম টাকায় তুমি ৮ টা লেবু আবার বিক্রয় করে দিছো। তার মানে এইখানে ম্যাটার করে হচ্ছে এই যে নাম্বার, কতটা লেবু কিনছো আর কতটা লেবু সেই টাকায় বিক্রয় করছো, এটা ম্যাটার করে। তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটা ব্যাপার আছে। তাহলে এখন খেয়াল করো, তুমি কি করবা? একটা লেবুর ক্রয় মূল্য বের করে ফেলবা। তাহলে ১০ টা লেবুর ক্রয় মূল্য যদি তোমার ৳১১০ হয়, একটা লেবুর ক্রয় মূল্য হবে ১১০/১০। ওকে? এরপরে মাইনাস বিক্রয় মূল্য, একটা লেবুর বিক্রয় মূল্য। তাহলে ৮ টা লেবুর বিক্রয় মূল্য যদি ৳১১০ হয়, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে আরো কম, রাইট? তাহলে এখানে কত হবে? ১১০/৮। এরপরে তুমি যেটা পাবা এটা লাভ পাবা। কি পাবা? লাভ পাবা, রাইট? এরপরে যেটা পাবা সেটা হচ্ছে কি? লাভ পাবা। তাহলে এখন খেয়াল করো, মাইনাস করো, তাহলে এখানে কত হইলো? আমরা যদি এখান থেকে কি করি, ৮.৮০ লিখে ফেলি, তাহলে এখানে কত হচ্ছে? হ্যাঁ? আচ্ছা। তাহলে এখানে হচ্ছে ১০ বার, তাহলে এখানে আ ৮ বার যাচ্ছে। তাহলে ৮ দিয়ে ১১০ কে মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে? ৮ ১১ ৮৮। তার মানে হচ্ছে ৮৮০ মাইনাস এখানে হচ্ছে ১০ বার, তাহলে কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস হইছে, আমাদের উল্টা হইছে। আমরা এই যে বিক্রয় মূল্য যেহেতু লাভ হইছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিব। তো ১১০ বাই হচ্ছে ৮ মাইনাস ১১০ বাই হচ্ছে ১০, এইটা লিখতে হবে। কারণ হচ্ছে এখানে লাভ হইছে। এখানে কি হইছে বলো তো? এখানে লাভ হইছে। তো আমরা এখন এই লাভটাই বের করব। সো লাভ হইলে এখানে ৮০, দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের ১০ বার, তো এখানে হচ্ছে ১১০০ মাইনাস এখানে হবে ৮৮০। তাহলে কত আসতেছে বলো তো? কত আসতেছে আমাকে একটু হিসেব করে বলো তো? এখানে হচ্ছে ৳২২০ আসবে। সো ০, কেটে দাও। তারপরে হচ্ছে ২ দিয়ে কাটলে কত হয়? এখানে হয় ৪ আর উপরে হয় ১১। ১১। তাহলে ৪/১১। এই যে ৪/১১ এটা কত টাকায় লাভ হইছে বলো তো? ৪/১১ কত টাকায় লাভ হইছে? আচ্ছা, একজন বলছে ভাই এই ইকুয়েশনে একটু মিস্টেক হইছে। কোথায় মিস্টেক হইছে? দেখো তো।
আচ্ছা কেমনে বুঝবে লাভ হয়েছে? এই যে দেখো 110 টাকায় 10টা লেবু কিনছো, 110 টাকায় 8টা লেবু বিক্রি করছো, তাহলে 2টা লেবুতে তোমার লাভ হয়েছে না? হ্যাঁ, এটা তো সহজ হিসাব। এটা সহজ হিসাব। একজন হচ্ছে 880 কই পাইছে, এই যে লসাগু করছি 8 আর 10 লসাগু করে গুণ করে আমরা 80 লিখে দিছি। তারপরে দেখো এখানে 8 দিয়ে 80 কে কাটলে হয় 10, 10 দিয়ে 110 কে গুণ করলে হয় 1100। আবার 10 দিয়ে 80 কে কাটলে হয় 8, 8 দিয়ে 110 কে গুণ করলে হয় 880। তারপরে এখানে আসে হচ্ছে 11 বাই হচ্ছে 4। 11 বাই 4। ওকে? এবার দেখো তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত? একটা লেবুর ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের এইটা। তো প্রায় এত টাকায় লাভ হয় তোমার, টাকায় লাভ হয়, লাভ হয় তোমার হচ্ছে 11/4। অতএব 1 টাকায় লাভ হবে, এটা উল্টে যাবে। তো 11/4 উপরে হচ্ছে 10 হচ্ছে 110। 100 টাকায় লাভ হবে আরো বেশি, সো 100 দিয়ে গুণ হয়ে যাবে। 110। এখানে 10, এখানে 110। তাহলে এই 0 0 কেটে দাও, 11 দিয়ে 11 কে কেটে দাও, 4 দিয়ে 100 কে কাটো, কত হয় উত্তর? উত্তর হয় হচ্ছে 25%। উত্তর কত হয়? উত্তর হয় হচ্ছে 25%। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 25%। ভাইয়া আগে শর্টকাটে করিয়েছিলেন আমাদের। হ্যাঁ, এটা তো শর্টকাট দিয়ে করলাম। এটা এইভাবেই তো করতে হবে। শর্টকাটে মানে হচ্ছে একটার মূল্য তুমি বের বের করে ফেলবা। শর্টকাটে মানে হচ্ছে একটার মূল্য বের করে ফেলবা, দেন হচ্ছে সেটার উপরে তুমি লাভটা বের করবা। ওকে? হ্যাঁ, এইভাবেও হয়, এভাবেও হয়। তোমরা যেটা দেখাইছো ওইভাবেও হয়। শর্টকাট বলতে তোমরা ওই যে টাকায়, যেই টাকায় সেম টাকায়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, শর্টকাটটা দিয়েই করাচ্ছি। তোমরা যারা শর্টকাট চাইছো, শর্টকাট, শর্টকাটের ক্ষেত্রে ওই যে বিক্রয়ের পরিমাণ, শর্টকাটটা হচ্ছে এইটা, লাভ বা ক্ষতি যাই হোক না কেন, লাভ, লাভ হলে এখানে কি হবে? বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ মাইনাস হচ্ছে ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ, আর নিচে সবসময় থাকে বিক্রয়ের পরিমাণ। নিচে সবসময় কিসে থাকে? বিক্রয়ের পরিমাণ গুণ হচ্ছে আমাদের 100%। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। এটা হচ্ছে লাভের ক্ষেত্রে, আর ক্ষতির ক্ষেত্রে হবে এইটা। ক্ষতির ক্ষেত্রে হবে এইটা। কেউ যদি শর্টকাট মনে না থাকো তাহলে ম্যানুয়ালি করবা। ক্ষতির ক্ষেত্রে হচ্ছে এইটা, ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ। এটা হচ্ছে লাভের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে তোমার বিক্রয়ের পরিমাণ মাইনাস হচ্ছে ক্রয়ের পরিমাণ। আচ্ছা, বাই হচ্ছে বিক্রয়ের পরিমাণ গুণ হচ্ছে 100%। তো এই ধরনের যেখানে পরিমাণ দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে তোমরা এই দুইটা শর্টকাট মনে রাখবা। লাভ হইলে এটা ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ বাই বিক্রয়ের পরিমাণ গুণ 100%। আর যদি ক্ষতি হয়, ক্ষতি হইলে বিক্রয়ের পরিমাণটা আগে হবে মাইনাস ক্রয়ের পরিমাণ, নিচে সবসময় বিক্রয়ের পরিমাণ থাকবে, গুণ হচ্ছে 100%। এইটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। এখন এই শর্টকাট দিয়ে তুমি লাভ যেহেতু হইছে, এই শর্টকাট দিয়ে করে ফেলো।
ক্রয়ের পরিমাণ 10টা, বিক্রয়ের পরিমাণ 8টা, বিক্রয়ের পরিমাণ 8টা গুণ হচ্ছে 100%। এখন এটা করো, দেখবা যে তোমার 25% আসতেছে। তাহলে এখানে হচ্ছে 2/8 গুণ হচ্ছে 100, 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 25%। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, বুঝতে পারছো? তো আমি এর আগে যেটা করছি, এই যে এখানে যেটা আছে এইটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে তুমি একটার দাম আগে বের করবা, তারপরে সেখান থেকে লাভ বের করবা, তারপরে তুমি ওই ক্রয় মূল্যের উপরে লাভটা হিসাব করবা। ক্রয় মূল্যের উপরে কত, একে কত আর 100%-এ কত। ওকে, তাহলে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা তোমরা একটু কমেন্ট করো। আর যারা শর্টকাটটা ফলো করবা, শর্টকাটের ফলো করলে এই দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। যেখানে ক্রয়ের পরিমাণ দেওয়া থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম, এই ক্ষেত্রে তোমার একটু মনে রাখতে হবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই থাকে, ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য হয়, শুধু পরিমাণটা আলাদা হয়, পরিমাণটা আলাদা হয়, এইটা মনে রাখবা। এটা হচ্ছে শর্টকাট। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমি ম্যানুয়ালি করার চেষ্টা করেছি, সো একজন আমাকে শর্টকাটের কথা মনে করে দিল, তখন আমার মনে পড়লো যে হ্যাঁ আমি একটা শর্টকাট করিয়েছি যেখানে এই দুইটা ফর্মুলা ছিল, এই দুইটা ফর্মুলা ছিল। সো শর্টকাটে অনেক সময় কি থাকে, অনেক সময় তোমাদেরকে প্রশ্নে এই জিনিসটা, এই যে 110 টাকা, এই 110 টাকা উল্লেখ না করে দিবে, তখন ডিরেক্ট তোমাকে হচ্ছে পরিমাণে উল্লেখ করে দিবে যে যেই টাকায় 25 কেজি চাল কিনে 20 কেজিতে বিক্রি করা হয় তাহলে কত লাভ হয় বা কত শতাংশ লাভ হয়। তো সেই ক্ষেত্রে মনে রাখবা যে এই ক্ষেত্রে এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটাই সেম থাকে, দুইটাই সেম থাকে। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখলাম, অ্যান্সারটা হচ্ছে আমাদের 25%, অ্যান্সারটা হচ্ছে 25%। হ্যাঁ, নুসরাত জাহান মিম বলছে ক্লাসে শর্টকাট করাইছিলেন। হ্যাঁ, ক্লাসে শর্টকাট করাইছিলাম, যেহেতু এটা ক্লাস না আমি ম্যানুয়ালি করানোর চেষ্টা করছি, কারণ এখানে অনেক নতুন স্টুডেন্টও আছে। ওকে, আচ্ছা, তো শর্টকাটটা যেহেতু তুমি স্মরণ করাইছো, আমি শর্টকাটটাও দিয়ে দিলাম। আর স্লাইডটা তোমরা পেয়ে যাবা, যারা হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু স্লাইডটা পেয়ে যাবা, আর যারা যারা ভর্তি হবা তাদেরকে তো অবশ্যই এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে। আমাদের পরের কোয়েশ্চেন, 140 টাকায় 15টা পেয়ারা ক্রয় করে 140 টাকায় 10টা পেয়ারা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো এই অঙ্কটা আগের অঙ্কটা একই, সেম অঙ্ক, এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম অঙ্ক, এইটা আমরা শর্টকাট দিয়ে করব, এটা আমরা শর্টকাট দিয়ে করব। এবার তোমরা আমাকে বলো যে এই জায়গায় লাভ হইছে নাকি ক্ষতি হইছে, এই জায়গায় লাভ হইছে নাকি ক্ষতি হইছে? 140 টাকায় 15টা পেয়ারা ক্রয় করে 140 টাকায় 10টা পেয়ারা বিক্রি করছে। তোমরা অনেক সময় বাসায় কিন্তু এই ধরনের পলিসি তোমরা খাটাও, তোমরা বাবা মার কাছে কি করো যে যেই দামে কিনে আনো ঠিক সেম দামে তার চাইতে কম বিক্রি করো, এটা অনেকে বাসায় করে। হ্যাঁ, আচ্ছা, এই স্লাইডটা পেয়ে যাবা, কারণ ফ্রি কোর্সে ওইখানে সবাই পাবা, এটা শুধু ভর্তির স্টুডেন্ট না, আমাদের সবাই হচ্ছে এই স্লাইডটা পেয়ে যাবা। ওকে, যারা হচ্ছে বি ব্রেইনার অ্যাপ ডাউনলোড করেছো প্লে স্টোর থেকে, প্লে স্টোরের অ্যাপের মধ্যে দেখবা যে ফ্রি কোর্স নামে একটা অপশন আছে, ওইখানে এই স্লাইডটা পেয়ে যাবা। ওকে, তাহলে দেখো এখানে যেহেতু লাভ হইছে, তো লাভ হইলে আমরা কি করি, বিক্রয়ের পরিমাণ থেকে ক্রয়ের পরিমাণ মাইনাস করি, নিচে বিক্রয়ের পরিমাণটা রাখি। সো বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের 10 আর আমাদের ক্রয়ের পরিমাণটা হচ্ছে 15 মাইনাস 10। ওকে, গুণ হচ্ছে আমাদের 100, গুণ হচ্ছে আমাদের 100। তাহলে এটা দিয়ে কেটে দাও, 100 কে 10 দিয়ে কাটে 10, 15 থেকে 10 গেলে 5, দ্যাট মিন্স হচ্ছে 50%। উত্তর কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 50%। তাহলে এইটা আগেরটার মতোই অঙ্ক, তাহলে মাথায় রাখতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, মাথায় রাখতে হবে এই ধরনের অঙ্কে ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই থাকে, তাহলে তারতম্য কিসে হয়? তারতম্য হয় পরিমাণে। এখানে 15টা পেয়ারা কিনে সে 10টায় বিক্রি করছে একই দামে, এই দামে সে সুমাইয়া সিনা বলছে স্লাইড কোথায় পাবা? স্লাইড হচ্ছে আমাদের বি ব্রেইনার অ্যাপের ফ্রি কোর্স সেকশনে স্লাইড পেয়ে যাবা সবাই। হ্যাঁ, যারা স্টুডেন্ট আমাদের আছো তারা তো পাবাই, যারা নাই তারাও বি ব্রেইনার অ্যাপটা ডাউনলোড করে নিবা প্লে স্টোর থেকে, বি ব্রেইনার লিখে সার্চ দিলে আসবে,
সেখানে দেখবা যে ফ্রি কোর্স নামে একটা সেকশন আছে, সবার জন্য উন্মুক্ত। সেইখানে পেয়ে যাবে স্লাইডটা। ওকে। তাহলে এটার উত্তর হচ্ছে 50%। আমাদের নেক্সট 25% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? বলো তো। এটা একদম সোজা একটা প্রশ্ন যে 25% ক্ষতিতে বিক্রি করা হলে ক্রয় মূল্য কত টাকা ধরা হয়েছে? সবাই উত্তর দাও। এটা আমি করে দিব না, এটা একদম জেনারেল আইকিউর প্রশ্ন। 25% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? সবাই উত্তর দাও তো। আফরোজা সুলতানা হাসি সে লিখছে 100। সবাই 100 দিচ্ছে, সবাই 100 দিচ্ছে। একজন লিখছে 75। একজন লিখছে 75। ভাইয়া আমি সবসময় বলছি যে পার্সেন্টেজ দিয়ে যখন লাভ ক্ষতির কোয়েশ্চেন করবে, ক্রয় মূল্যটা কত পার্সেন্ট থাকে সবসময়? ক্রয় মূল্য থাকে 100%। তাহলে দেখো এখানে বলেই দিছে যে 25% ক্ষতিতে বিক্রি করছে, ক্ষতি হচ্ছে 25%, বিক্রিটা কত পার্সেন্ট? বিক্রিটা হচ্ছে আমাদের 75%। 100 থেকে 25 বাদ দিলে 75%। তাহলে এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর এইটা ওইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্যটা 100 টাকা হবে। কত টাকা হবে? 100 টাকা। এখানে যদি প্রশ্নে বলতো বিক্রয় মূল্য কত, তখন তুমি 75 টাকা লিখতে পারতা। বিক্রয় মূল্য কত, তখন তুমি 75 টাকা লিখতে পারতা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, একজন লিখছে 50% লাভ। হ্যাঁ, LOVE। তুমি লিখবা 50% প্রফিট। হ্যাঁ, উল্টা পাল্টা করো না, ভাষা কিন্তু খুবই জটিল একটা জিনিস। ওকে, এরপরের ম্যাথটা দেখো যে 10% ক্ষতিতে 810 টাকা একটি শার্ট বিক্রয় করা হলো, 10% লাভ করতে চাইলে শার্টটি কত টাকায় বিক্রয় করতে হবে? 10% ক্ষতিতে 810 টাকায় একটি শার্ট বিক্রি করা হলো, 10% লাভ করতে চাইলে শার্টটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে দেখো প্রথম যে বিক্রয় মূল্য এটা কত পার্সেন্ট বলো তো? 10% ক্ষতি, তাই না? তার মানে এটা হচ্ছে 90%। এটা হচ্ছে 90%। কিন্তু ফাইনাল যেই 10% লাভ করবে এটা কত পার্সেন্ট হবে বলো তো? ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 10% লাভে এই বিক্রয় মূল্যটা হবে কত পার্সেন্ট? 110%। এবার কি খেলা একদম সহজ, তাই না? তুমি লিখবা যে 90% মানে হচ্ছে 810 টাকা। আচ্ছা, ইংরেজিতে লিখে লিখে আছে তাই না? তাহলে আমরা ইংরেজিতে লিখি 90% মানে হচ্ছে 810 টাকা। অতএব 1% মানে আরো কম, সো 810 বাই হচ্ছে 90। অতএব 100% মানে হচ্ছে আরো বেশি, রাইট? আমি এখানে 3 লাইনে করতেছি, পরীক্ষা এটা 1 লাইনে করতে পারবা। দেখাবো কিভাবে 1 লাইনে করে। তাহলে খেয়াল করো 810 গুণ হচ্ছে 100 বাই হচ্ছে 90। তো 0 0 কেটে দাও, 9 নং 81। তাহলে কত হচ্ছে বলো তো? 900 টাকা সেল করতে হবে নাকি? কত টাকা সেল করতে হবে? 900 টাকা সেল করতে হবে। ও সরি, এটা 110%। আচ্ছা, 110%। তাহলে 110% হলে এটা 990 টাকা হবে। এটা 990 টাকা হবে। ওকে, 990 টাকা হবে, রাইট? তাহলে বুঝতে পারছো যে লাভ ক্ষতি শতকরা দিয়ে থাকলে তোমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যটাকে শতকরাতে কনভার্ট করে ফেলবা, তাহলে তোমার জন্য অঙ্ক একদম সহজ হয়ে যাবে। তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। এখন দেখো এইখানে তো আমি 3 লাইন লিখছি না, তুমি চাইলে এটাকে 1 লাইনে কনভার্ট করে ফেলতে পারবে। কিভাবে? মাথার মধ্যে অঙ্ক করবা কয়েক লাইন, যে 90% মানে হচ্ছে 810 টাকা, তাহলে 1% মানে আরো কম, সো 810 বাই 90। 110% মানে আরো বেশি, সো 110। এই যে দেখো এখন 1 লাইনে কনভার্ট হয়ে গেছে না? 1 লাইনে হয়ে গেছে। তারপরে তুমি এটাকে কেটে দাও। 90 দিয়ে 810 এ কাটলে 9 বার যাবে, 9 দিয়ে 110 কে গুণ করলে হবে 990। এইভাবে মাথার মধ্যে করবা 2 লাইন, আর পরীক্ষার যে প্রশ্নের মধ্যে অল্প একটু জায়গা থাকবে সেটার মধ্যে লিখবা 1 লাইন। তাহলে দেখবা যে তোমার উত্তর তাড়াতাড়ি হচ্ছে। ক্লিয়ার? ওকে। একজন বলছে 990 কেন? কারণ এই যে দেখো কত টাকায় বিক্রি করবে, এটা কত পার্সেন্ট? 110%। 110%। খেয়াল করো
10% ক্ষতিতে 810 টাকায় একটা শার্ট বিক্রি করা হয়েছে, তাহলে যেহেতু 10% ক্ষতিতে বিক্রি করছে তার মানে 810 মানে হচ্ছে 90%। আবার 10% লাভ করতে হলে কি করতে হবে? ক্রয় মূল্যের পরে আরো 10% যোগ করতে হবে না? তাহলে ক্রয় মূল্য মানে সবসময় কত? 100%। 10% লাভ করলে ওই 100 আর 110 এ মিলে কত পার্সেন্ট হইছে? 110% এ বিক্রি করতে হবে। তো আমরা এখানে বের করলাম 90% মানে 810, 1% মানে আরো কম, 110% মানে আরো বেশি। কাটাকাটি করে পাইলাম কি? 990 টাকা। কাটাকাটি করে কি পাইলাম? 990 টাকা। ওকে, তোমরা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছো প্লিজ আমাদের লাইভটা শেয়ার করে দাও যাতে অনেক মানুষ একসাথে দেখতে পায়। আর সবাই কিন্তু আমাদের অ্যাপ সেকশনের ফ্রি কোর্স সেকশনে তোমরা এই পুরো স্লাইডটা পেয়ে যাবা। আর আমাদের কিন্তু শিওর সাকসেস ব্যাচ চলতেছে, এক্সাম ব্যাচও চলতেছে। যারা শিওর সাকসেস ব্যাচে ভর্তি হবা তারা এক্সাম ব্যাচ ফ্রি পাবা। আর যারা শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের টিমের সাথে যোগাযোগ করবা। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 990 টাকা। আচ্ছা, এরপরে দেখো একটি প্যান্ট 2200 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলে প্যান্টটির ক্রয় মূল্য কত? প্যান্টটির ক্রয় মূল্য কত? তাহলে এইটা আমি করে দেব না, এটা তোমাদের জন্য এইচডব্লিউ। জাস্ট এতটুকু বলে দেব যে 2200 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, সো 2200 টাকা মানে হচ্ছে 110%, রাইট? আর প্যান্টটার ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য এটা সবসময় 100%। এবার বাকি কাজ তোমার, এবার বাকি কাজ তোমার। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এটার অ্যান্সার হবে 2000 টাকা। আমরা পরের অঙ্কটাতে যাই। এখানেও বলা আছে একটি খেলনা 1500 টাকায় ক্রয় করা হলো, 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এইটাও তোমাদের জন্য এইচডব্লিউ। যারা মনে করো যে অ্যাপ থেকে স্লাইড নিতে পারবে না তারা চাইলে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, তুমি নিজে করতে পারো। যেহেতু আমি তোমাদেরকে ট্রিক্স শিখাইছি যে কিভাবে ক্রয় মূল্যকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, কিভাবে বিক্রয় মূল্যকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়। ওকে, এই জন্য একই রকম ম্যাথগুলো আমি করে দেব না, যেটা করার কথা সেটা করে দেব। ক্লিয়ার? ওকে, এটার অ্যান্সার হবে 1650 টাকা। আমাদের পরের ম্যাথটা, একটি মোবাইল 14,000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? একই রকম ম্যাথ, সো এইটাও তোমাদের জন্য এইচডব্লিউ। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা ক্লাস করতেছো স্ক্রিনশটটা নিয়ে নাও, কারণ একই রকম ম্যাথ, এগুলো বারবার করাইতে গেলে আমাদের অনেক টাইম লাগবে। আমাদের আরো অন্যান্য টপিকগুলো রয়েছে। ওকে, আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি টাইম দিলাম 1 2 3। ওকে, আর আমাদের অ্যাপ সেকশনে কিন্তু এইটার পুরো পিডিএফটা দেওয়া থাকবে, সো সেখানে দাগানো পিডিএফও তুমি পেয়ে যাবা। এরপরে হচ্ছে আমাদের একটি ক্যালকুলেটর 720 টাকায় ক্রয় করায় 80 টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত? 720 টাকায় বিক্রয় করায় 80 টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত? এইটা আমাদেরকে বের করতে বলছে, রাইট? তাহলে এখন খেয়াল করো, এই 720 টাকায় একটি ক্যালকুলেটর বিক্রয় করায় 80 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতির শতকরা হারটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমাকে বলো যে ক্ষতি সবসময় কিসে হিসাব করতে হয়? ক্ষতি সবসময় কিসে হিসাব করতে হয়? ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়, তাই না? তাহলে এখানে কি ক্রয় মূল্য আছে? নাই। তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করে নেব। সো ক্রয় মূল্য কত হবে বলো তো? ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 720, যেহেতু ক্ষতি হয়েছে, প্লাস 80 টাকা। তো দ্যাট মিন্স হচ্ছে 800 টাকা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এবার আমরা ক্ষতি বের করে ফেলবো। সো ক্ষতি হচ্ছে নিচে ক্রয় মূল্য হয়, উপরে ক্ষতি হয়, তার সাথে 100 গুণ, 100 গুণ, রাইট? 0 0 কেটে দাও, 0 0 8 দিয়ে 80 কে কাটো, কত হইলো? 10। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 10%। উত্তর হচ্ছে কত পার্সেন্ট? 10%। লাভ ক্ষতি যাই হোক, এটা সবসময় ক্রয় মূল্যের উপরে হিসেব করতে হয়। কার উপরে হিসেব করতে হয়? ক্রয় মূল্যের উপরে হিসেব করতে হয়। একজন বলছে আজকে কিসের ক্লাস? লাভ ক্ষতির ক্লাস? না, আজকে লাভ ক্ষতির ক্লাস না, আজকে আমরা পুরো ম্যাথের উপরে 100 এমসিকিউ সলভ করাবো। এবং সেখানে লাভ ক্ষতি আছে, সেখানে বীজগণিত থাকবে, সেখানে শতকরা থাকবে, অনুপাত থাকবে, হ্যাঁ, আরো যা যা আছে
সবগুলাই থাকবে। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, ক্রয় মূল্যটা বের করে নিলাম, তারপরে ক্ষতি হিসেব করলাম যে 800 টাকায় 80 টাকা ক্ষতি হয়, 1 টাকায় আরো কম, 100 টাকা আরো বেশি। রাইট? ওকে। এরপরে দেখো এটা হচ্ছে 10%। এরপরের প্রশ্নটা দেখো, একটি দ্রব্য 5% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 15% লাভ হইতো। তবে ক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 15% লাভ হইতো, তাহলে ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের অঙ্কে এই যে 80 টাকা এইটা কত পার্সেন্ট এটা আগে বের করতে হবে। এই 80 টাকা এইটা কত পার্সেন্ট এটা বের করতে হবে। দেখো প্রথমে 5% ক্ষতি হইছে। তাহলে 15% লাভ যদি তুমি করতে চাও তাহলে এই 5% ক্ষতি আগে পোষাইতে হবে, তারপরে তোমাকে 15% লাভ করতে হবে। সুতরাং তোমাকে বেশি বিক্রি করতে হবে 5% প্লাস হচ্ছে 15% ইকুয়াল টু কত টাকা বলো তো? 80 টাকা। ইকুয়াল টু কত টাকা? 80 টাকা। তার মানে হচ্ছে 20% ইকুয়াল টু হচ্ছে 80 টাকা। ক্রয় মূল্য কত পার্সেন্ট বলো তো? ক্রয় মূল্য হচ্ছে 100%। অতএব 1% মানে হচ্ছে আরো কম, সো 80 বাই হচ্ছে 20, অতএব 100% মানে হচ্ছে আরো বেশি। তো নিচে 20 উপরে 80 ইন্টু হচ্ছে 100, তো 20 দিয়ে 80 কে কাটলে 4 বার যাবে। আমাদের ক্রয় মূল্য কত টাকা বলো তো? ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। হ্যাঁ, যারা যারা লাইভে আছো প্রত্যেকেই কিন্তু থাকো, কারণ তুমি পরে এই লাইভ ক্লাসটা দেখবা না। হ্যাঁ, তোমার কাছে মনে হইতে পারে এটা তো ফেসবুকে থেকে যাবে, হ্যাঁ এটা পরে দেখে নিব, পরে আর দেখা হয় না। হ্যাঁ, বাঙালির পরে সবসময় পরে থাকে। ঠিক আছে, বাঙালির পরে সবসময় পরে থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 80 টাকা। সো আমরা সহজেই পার্সেন্টেজটা হিসাব করে আমরা বের করে ফেলতে পারবো। সো 20% মানে হচ্ছে 80 টাকা, 1% মানে কত, আর 100% মানে কত। ক্রয় মূল্য সবসময় তুমি 100% ধরবা। এরপর দেখো 15% লাভ সহ এক জোড়া জুতো 2300 টাকায় বিক্রি করা হয়েছে। জুতোর ক্রয় মূল্য কত ছিল? একদম সহজ। তাহলে এইটা তোমাদের জন্য এইচডব্লিউ, এগুলা আগেও করাইছি। সো যেগুলো একই রকম ম্যাথ ওগুলো আমি স্কিপ করে যাব, আমরা নিউ নিউ ম্যাথ যেগুলো আছে ওগুলো করার ট্রাই করব। এবার দেখো আমাদের শতকরা লাভ ক্ষতির অঙ্ক শেষ। এখন আমরা চলে আসছি পিতা পুত্রের বয়সের অঙ্কে। দেখো এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা খেয়াল করো। এই অঙ্কটার মধ্যে কি আছে যে বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ। 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ হলে কন্যার বর্তমান বয়স কত? দেখো কাহিনী আছে না, যে 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ হলে কন্যার বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নেই যে বাবা যে তার বয়স হচ্ছে এক্স বছর, তার বয়স কত বছর? এক্স বছর। তাহলে কন্যার বয়স কত হবে আমাকে বলো তো, উত্তর দাও তো। আমরা যদি বাবার বয়স এক্স বছর ধরে নিই, এখানে বলেছে বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে বাবার বয়সটাকে যদি আমরা এক্স বছর ধরে নিই, কন্যার বয়স কত হবে বলো তো? কন্যার বয়স হবে 4, সরি, কন্যার বয়সটা আমরা এক্স বছর ধরে নিচ্ছি। কন্যার বয়সটা আমরা এক্স বছর ধরে নিচ্ছি। কন্যা যদি এক্স বছর হয় তাহলে বাবার বয়স কত? বাবার বয়স হবে 4x বছর। কত বছর হবে? 4x বছর। এটা হচ্ছে বর্তমান। এটা কেমন বয়স? এটা হচ্ছে বর্তমান বয়স। আচ্ছা, আর 5 বছর পূর্বে তাহলে বাবার বয়স কত বলো তো? 5 বছর পূর্বে বাবার বয়স কত ছিল বলো তো? x মাইনাস 5, আর কন্যার বয়স তাহলে কত হবে বলো তো?
5 বছর পূর্বে কন্যার বয়সটা 7 গুণ। আচ্ছা 5 বছর পূর্বে কন্যার বয়সটা কত হবে বলো তো? কন্যার বয়স হবে 4x মাইনাস 5, 4x মাইনাস 5, এবং 5 বছর পূর্বে বাবা হবে কতটুকু? 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ, সো 7 ইন্টু হচ্ছে 4x মাইনাস 5, 4x মাইনাস 5। এইগুলো বুঝতে পারছো যে এইগুলো কিভাবে ধরলাম? এইগুলো বুঝতে পারছো কিনা? 5 বছর পূর্বে, তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এখানে লিখি যে 4x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 7 ইন্টু 4x মাইনাস 5। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, এখানে কন্যার বয়সটা কত? কন্যার বয়স হচ্ছে x বছর, এবং বাবার বয়স তাহলে কত হবে? কন্যার বয়সের 4 গুণ, তাহলে 4x বছর। তো 5 বছর পূর্বে বাবার বয়স বলা হচ্ছে কন্যার বয়সের 7 গুণ, তাহলে 5 বছর পূর্বে কন্যার বয়সটা কত হবে? 4x মাইনাস 5। আর বাবার বয়সটা কত হবে? বাবার বয়সটা হবে তোমার 7 ইন্টু 4x মাইনাস 5। ও সরি সরি, কন্যার বয়সটা হচ্ছে এখানে, রাইট? কন্যার বয়স হচ্ছে x মাইনাস 5, তো বাবার বয়সটা কত হয়ে যাবে? সেভেন ইন্টু এক্স মাইনাস 5, রাইট? তাহলে এখন আমরা এটা বলতে পারি না যে x প্লাস এখন এটা বলা যায় না যে 4x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 7 ইন্টু এক্স মাইনাস 5, এটা বলা যায় বলো তো? এটা বলা যাচ্ছে কিনা? ওকে, তাহলে এখন এখান থেকে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই 4x মাইনাস 5, এখানে হবে 7x মাইনাস 35, তো 7x মাইনাস 4x আর 35 মাইনাস 5, আলটিমেটলি 3x সমান আসলে হচ্ছে 3 30, অতএব x সমান আসলো কত? x সমান আসলো 30 বাই হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে 10। আচ্ছা, তো অনেকেই বলতেছো এই যে এই জায়গাটা বুঝো নাই, আমি একটু বুঝাই দেই। প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে যে বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ, সো আমরা ধরে নিলাম কন্যার বয়সটা হচ্ছে x বছর এবং বাবার বয়স হচ্ছে 4x বছর, এইটা হচ্ছে তাদের বর্তমান বয়স। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো, সবাই একটু বলো যে বাবার বয়স কন্যার বয়সটা x বছর ধরলে বাবার বয়সটা কত হয়? 4x বছর। এরপরের শর্তটা দেখো যে 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ, তাহলে 5 বছর পূর্বে কন্যার বয়সটা কত হবে? x মাইনাস 5, তাহলে বাবার বয়সটা কত হবে? 7 ইন্টু এক্স মাইনাস 5, এইটাই হবে, রাইট? তাহলে এখন আমরা 5 বছর পূর্বে বাবার বয়স দিয়ে হিসাব করি যে বাবার বয়স 5 বছর পূর্বে ছিল, যদি এখান থেকে লিখি তাহলে 5 বছর পূর্বে হবে 4x মাইনাস 5, এইটা ইকুয়াল টু এই যে এইটা 7 ইন্টু হচ্ছে x মাইনাস 5, এটাও কিন্তু 5 বছর পূর্বে, এটাও কিন্তু 5 বছর পূর্বে।
তারপরে এখানে ক্যালকুলেশন করে আমরা দেখলাম x ইকুয়াল টু কত আসে, x ইকুয়াল টু আসে হচ্ছে 10, এবং এটা হচ্ছে কার বয়স, এটা হচ্ছে কন্যার বয়স, এটা হচ্ছে কি কন্যার বয়স। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানে না বোঝার কিছু নাই। দেখো এইটা হচ্ছে বাবার বর্তমান বয়স, তো বাবার বর্তমান বয়স থেকে 5 বিয়োগ করলে সেটা কি হয়, 5 বছর আগের বাবার বয়স। আবার 5 বছর আগে বাবার বয়সটা আমরা হিসেব করছে কত, 7 × x - 5। তো এই বয়সটা আর এই বয়সটা একই কিনা বলো তো, এই যে 4x - 5 = 7 × x - 5, এই দুইটা জিনিস একই কিনা এটা আমাকে একটু বলো, এটা আমাকে একটু বলো। আচ্ছা, একজন বলছে একটা ম্যাথ করতে এত সময় গেলে কিভাবে হবে? পরীক্ষা হলে তোমাকে সবগুলো ম্যাথ এরকম দিবে না, কিছু কিছু ম্যাথ দিবে তুমি 2-3 সেকেন্ডে বা 5 সেকেন্ড 10 সেকেন্ডে করে ফেলতে পারবা। হ্যাঁ, না এটা তো 5 বছর আগের বয়স বের হলো, নো 5 বছর আগের বয়স কেন, এখানে তো বলাই আছে কন্যার বয়স x বছর, এটা বর্তমান। তো তুমি তো x এর ভ্যালু বের করছো, তুমি কার ভ্যালু বের করছো, x এর ভ্যালু বের করছো। তুমি x এর ভ্যালু বের করছো, ওকে। আচ্ছা, শেষের অংশটা হচ্ছে দেখো, এইখানে বর্তমান বয়স বাবারটা কত আছে 4x বছর, আর এখানে 5 বছর আগে বাবার বয়স কত 7 × x - 5। তো এই জিনিসটা আর এই জিনিসটা আমরা ইকুয়েশনে নিয়ে আসার চেষ্টা করেছি। তো বাবার বর্তমান বয়স যদি 4x বছর হয়, 5 বছর পূর্বে বাবার বয়স হচ্ছে 4x - 5 ইকুয়াল টু, দেখো 5 বছর পূর্বে বাবার বয়স এখানে কত ধরা হয়েছে 7 × x - 5। তো তাহলে কত হইলো, 4x - 5 ইকুয়াল টু হচ্ছে 7 × x - 5। তো এখান থেকে দেখো ক্যালকুলেট করলে আসে 4x - 5, এখানে আসে 7x - 35, তারপর 7x এর কাছে 4x নিয়ে যাও, 35 এই পাশে নিয়ে আসো, আমি উল্টো করে লিখছি। 7x - 4x = 3x, আর 35 থেকে 5 গেলে থাকে 30। সো x = কত আসে, x = আসে 10। তাহলে বুঝতে পারছো? সো এইটা একটু সূক্ষ্মভাবে পড়লে কিন্তু বোঝা যায়। তাহলে আমাদের উত্তর কত, উত্তর হচ্ছে আমাদের 10। আচ্ছা, তো এত কঠিন ম্যাথ তোমাদের আসলে আসে না। তো এইটা দেওয়া হয়েছে, আসলে এটা দিলে তোমরা নিজেরা করলে একটু প্র্যাকটিস হবে আর কি, ওকে। আচ্ছা, এইটা দেখো, এইটা সহজ আছে। পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে আমরা ধরে নেই পুত্রের বয়সটা হচ্ছে x, তাহলে পিতার বয়স হচ্ছে 2 গুণ অপেক্ষা 2 বছর বেশি। সো পিতা মানে কত বলো তো, 2x + 2। তো পিতার বয়স কত দেওয়া আছে 62। তো দ্যাট মিন্স 2x + 2 = হচ্ছে আমাদের 62। সো এখান থেকে x এর ভ্যালু বের করলেই পুত্রের বয়সটা বের হয়ে যাবে। তো 2x = হচ্ছে আমাদের 62 - 2, আর এখানে আসতেছে x 60/2, দ্যাট মিন্স হচ্ছে 30। তো এইটা হচ্ছে পুত্রের বয়স। সো এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় দিবে, এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় দিবে, অর্থাৎ সহজ ম্যাথগুলো নার্সিং এ আসে, কঠিন ম্যাথগুলো আসে না। তাহলে কঠিন ম্যাথগুলো দেওয়া হয় কেন, প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, কঠিন ম্যাথগুলো প্র্যাকটিসের জন্য দেয়া হয়, ওকে। তাহলে এখানে দেখো যে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 2 বছর বেশি, পিতার বয়সটা দেওয়া আছে 62। তো আমরা পুত্রের বয়সটা x বছর ধরে নিচ্ছি, তাহলে পিতার বয়সটা হচ্ছে 2x + 2, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 62। তো সেইখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু আমরা পাবো 30। ক্লিয়ার, ওকে। তাহলে 30। তো পিতা পুত্র অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি আগে ডিফাইন করে নিবা যে তুমি কাকে x ধরতেছো, কাকে x ধরতেছে, এবং ওইটার উপরেই কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি ইকুয়েশন ফর্ম করবা, ওই ইকুয়েশন থেকে সলভ করে ফেলবা। কারণ এখানে আছে যে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত। তাহলে খেয়াল করো, পুত্রের বয়সটাকে আমরা ধরে নিব x, তাহলে পিতার বয়সটা কত হবে, পিতার বয়স হবে 3x। তাহলে তোমার ইকুয়েশনটা কেমন হয়ে যাবে, 3x + x = হচ্ছে 80 বছর। তারপরে এখান থেকে তুমি সলভ করবা, সলভ করে পিতার বয়স যেহেতু চেয়েছে দ্যাট মিন্স 3x এর ভ্যালু বের করবা। সো x এর ভ্যালু বের হবে, সেটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে তোমার পিতার বয়স বের হয়ে, তাহলে x এর ভ্যালু এখান থেকে কত বের হবে বলো তো, 80/4, দ্যাট মিন্স 20। তো 3x মানে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 3, দ্যাট মিন্স হচ্ছে কত 60। এই ধরনের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় দিবে, এই ধরনের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায়
আচ্ছা, একজন বলছে 20 ইয়ার অ্যান্সার। না, 20 ইয়ার অ্যান্সার না, তুমি ভুল পড়ছো। তুমি দেখো এখানে চাইছে কিন্তু কি কি পিতার বয়স চেয়েছে। সো পিতার বয়সটা কত? 3x। তো তুমি যেটা বের করছো সেটা x। তো x কে 3 দিয়ে গুণ দাও, তাহলে 3x এর ভ্যালু বের হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 60। ওকে, এরপরেরটা দেখো, 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, 3:4 হয়, তবে তাদের মোট বয়সটা কত? মোট বয়সটা কত? এটা আমাদেরকে বলছে। তাহলে খেয়াল করো, 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। তার মানে আমরা যদি রহিমের বয়সটাকে x ধরে নেই, করিমের বয়সটা কত হবে বলতো? x/2। করিমের বয়সটা কত হবে? x/2। একজন বলছে 4 কিভাবে হয়েছে আগের অঙ্কটা। আচ্ছা, 4 কিভাবে হয়েছে দেখো, এই যে দেখো 3x + x যোগ করলে কত হয়? 4x হয় না? আমি একটা লাইন অবশ্য বাদ দিয়ে দিছি। এই যে লাইন বাদ দিলে বাঙালি বুঝে না। 4x = হচ্ছে 80। তো পরে x রাখছি, 4 নিচে গেছি। 4 কিভাবে হইলো, তাই না? এই জন্য 4 দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, এইখানে রহিমের বয়স যদি x ধরে নেই, তাহলে করিমের বয়স হচ্ছে x/2। এটা 10 বছর আগে। এটা কত বছর আগে? 10 বছর আগে, রাইট? তাহলে আমরা এখন এটা বলতে পারবো না যে x/2 প্লাস 10 অনুপাত x/2 ইকুয়াল টু হচ্ছে 3/4। 3/4, বা আমরা চাইলে এখানে অনুপাতটাই লিখতে পারি 3:4। এখন খেয়াল করো, অনুপাতকে কিন্তু এইভাবে লেখা যায়, যেমন x অনুপাত y, এটাকে লেখা যায় হচ্ছে x/y, রাইট? এইভাবে কিন্তু লেখা যায়। তো আমরা এইভাবে লিখে দেই। তাহলে এখানে করলে হবে হচ্ছে আমাদের এটার সাথেও 10 সরি, এখানে একটু ভুল হয়েছে। এখানে এটার সাথে আসবে হচ্ছে 10, অনুপাত হচ্ছে 3:4। এটা কিভাবে লিখলাম? অনেকে এইটাই প্রশ্ন করতে পারে যে এইটা কিভাবে লিখলাম। এটা হচ্ছে 10 বছর আগে করিমের বয়স x/2 এবং রহিমের বয়স হচ্ছে x/2। সো আমরা 10 বছর পর, সো সেটা হবে বর্তমান। তো বর্তমান তাহলে 10 বছর পর, তো এই x/2 এর সাথে 10 যোগ করলাম, অনুপাত x + 10, এইটা হচ্ছে তাদের বর্তমান অনুপাত, ইকুয়াল টু এইটা হচ্ছে তাদের বর্তমান অনুপাত। এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো কিনা বলো তো? হ্যাঁ। আচ্ছা, করিমেরটা x ধরলেও হয়। একজন বলছে যে ভাইয়া করিমেরটা x ধরেন। আচ্ছা, তাহলে তোমার মতো করেই করি, তাহলে আমাদের হয়তো আরেকটু ইজি হবে। এখানে আমাদেরকে বলছে যে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। সো আমরা যদি করিমেরটাকে x ধরে নিই, তাহলে রহিমের বয়স তার ডাবল, 2x, রাইট? তাহলে এখন আমাদের রিড করতে আরো সুবিধা হবে। এখন আমাদের রিড করতে আরো সুবিধা হবে। তাহলে 10 বছর আগে করিমের বয়স, 10 বছর পরে কত হবে? x + 10 অনুপাত রহিমের বয়স কত হবে? 2x + 10 ইকুয়াল টু আমাদের কত? 3:4, রাইট? তাহলে এখন তুমি এখানে কাজ করে ফেলো, উপরে লেখো x + 10, নিচে 2x + 10 ইকুয়াল টু হচ্ছে 3/4, ইকুয়াল টু কত? 3/4। এবার এখান থেকে তুমি করতে পারো, এখান থেকে তুমি হচ্ছে x এর ভ্যালুটা বের করে নিতে পারো। সো x এর ভ্যালু বের করলে হবে 4x + 40 ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 6x + 30। আলটিমেটলি আমাদের এখানে আমরা যদি 6x এর জায়গায় 4x নিয়ে যাই, তাহলে 6x - 4x, আর এখানে হবে 40 - 30। দ্যাট মিন্স আমাদের 2x ইকুয়াল টু হচ্ছে 10 আসলো, অতএব x ইকুয়াল টু আমাদের কত আসবে? x ইকুয়াল টু আসবে 5। x ইকুয়াল টু আসবে কত? 5।
এবার আমাকে বলো তো রহিম করিমের মোট বয়স কত হবে? করিমের বয়স হচ্ছে x+10, রহিমের বয়স হচ্ছে 2x+10। তো এখানে 5 বসায় দাও, 5 + 10, 2 × 5 + 10, তাহলে কত হইল? 10 10 30, টোটাল কত হইল? টোটাল হলো 35 বছর। কত বছর? টোটাল 35 বছর। আচ্ছা, আগের মতো x/2 দিয়ে ভাইয়া করাই দেন। হ্যাঁ, x/2 দিয়েই তো করা যায়, এটা দিয়েও করা যায়, এটা দিয়ে করলে ইজি হয়। যেহেতু আমাদেরকে অর্ধেক বলছে, যে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। সো আমরা যদি করিমের বয়সটাকে x ধরে নিই, তাহলে রহিমের বয়সটা ডাবল হয়ে যাবে। যেহেতু অর্ধেক, তার মানে করিমের ডাবল হচ্ছে রহিম। তো এটাকে 2x ধরা যাবে। কি ধরা যাবে? 2x ধরা যাবে। ও আচ্ছা, লাইট মুছে গেছে তাই। এখানে কত ছিল? এখানে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 35। এটা দেখো, খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি 50 বছর, 3 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? একদম সহজ, না করে উত্তর দেওয়া যাবে। এটার উত্তর না করে দেওয়া যাবে। না করে দাও তো এটার উত্তর। হ্যাঁ, সুমাইয়া বলছে গণিত প্রথমে শুরু করতে পারি না, কিন্তু কেউ একটু শুরু করে দিলে বাকি সবটা করতে পারি। হ্যাঁ, এইটা দরকার। কেউ একটু, গণিত হচ্ছে চিন্তা করার জায়গা। তুমি যখন দেখবা যে গণিতে আটকে যাচ্ছ, তখন তুমি চিন্তা করা শুরু করবা, ফেলে দিবা না। হ্যাঁ, আরেকবার বলেন প্লিজ ভাইয়া। আচ্ছা, আগেরটা আগের নিয়মে করে দেন। ওহো আচ্ছা, এক নিয়মে করলে হইছে। আগের নিয়ম পরের নিয়ম বলে কথা না। আগের নিয়ম করলেও তোমাকে একটু ক্যালকুলেশন বেশি করতে হইতো, এই আর কি। হ্যাঁ, এটা এটা কত বছর হবে বলো তো? উত্তর দাও তো। খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি 50 বছর, 3 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখি সবার উত্তর দেখি। সবাই কিন্তু সঠিক উত্তরটাই কমেন্ট করতেছে। আমি ভাবছিলাম ভুল দিবে। আমি ভাবতেছিলাম এরা 53 দিবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ কি, এই যে খাদেমের জন্য 3 বছর বাড়ছে আর বাবার জন্য 3 বছর বাড়ছে, তার মানে টোটাল 6 বছর বেড়ে গেছে। সো 50 এর আর 6 হচ্ছে 56। তো আমাদের এইটার উত্তর কিন্তু 56। এটার উত্তর কত? 56। ওকে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের সামনে এখনো অনেকগুলো ম্যাথ আছে। সো আমি একটা অঙ্ক কয়েকটা বার বোঝানোর পরে আমাকে প্লিজ বলো না যে আবার করে দেখা, মানে করানোর জন্য। তাহলে কিন্তু অনেকগুলো ম্যাথ সামনে রয়ে যাবে, এগুলো আমরা শেষ করতে পারবো না। ওকে, অলরেডি 9টা বেজে গেছে। একজনে বলছে আগের ম্যাথটা দেখাইতে। এই যে আগের ম্যাথটা দেখাইছি। আমরা 10 বছর আগে করিমের বয়সটাকে x ধরে নিয়েছি। তাহলে রহিমের বয়স, যেহেতু করিমের বয়স অর্ধেক ছিল, সরি রহিমের বয়সের অর্ধেক ছিল করিম। সো আমরা করিমকে x ধরলে রহিম হয়ে যায় ডাবল, তো 2x। তারপরে এখানে তাদের বর্তমান বয়সের যে অনুপাতটা, এটা দিয়ে ইকুয়েশন লিখছি। তো যেহেতু বর্তমান বয়স অনুপাত, তাহলে বর্তমানে করিমের বয়স হবে x+10, অনুপাত রহিমের বয়স হবে 2x+10, এবং তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:4। তারপরে অনুপাতকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে x/y। সো আমরা এই অনুপাতটাকে লিখলাম x+10/2x+10 ইকুয়াল টু হচ্ছে 3/4। তারপরে এখান থেকে আমরা সলভ করে x এর ভ্যালু পাইলাম 5। তারপর তাদের মোট বয়স আমরা বের করে ফেললাম, x+10 + 2x+10 ইকুয়াল টু হচ্ছে 35। ক্লিয়ার? আচ্ছা, এইটার উত্তর হচ্ছে আমাদের 56। এরপরে এটা দেখো, কমলা ও তার যমজ দুই বোনের সমষ্টি, বয়সের সমষ্টি 23 বছর। যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর হলে কমলার বয়স কত? খুবই ইজি একটা অঙ্ক, এটা আর আমি করে দিব না, এটা তোমরা করে করে নিবা। কমলা ও তার যমজ দুই বোনের সমষ্টি 23 বছর, যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর করে হলে কমলার বয়স কত? একদম ইজি না? তাহলে 6 6 12 বছর, 23 থেকে 12 বাদ দাও, 11 হবে উত্তর। উত্তর হবে কত? 11। দুই একটা অঙ্ক আমি বলে দেই, নার্সিং এ তোমাদের দুই একটা অঙ্ক হার্ড দিবে, আর 8টা বা 7টা অঙ্ক একদম পানির মতো সহজ দিবে। হ্যাঁ, খুব সহজে তুমি সেটা করতে পারবা। ওকে, আচ্ছা।
এরপর দেখো মা থেকে মেয়ে 18 বছরের ছোট, তাহলে 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত? 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়সটা কত? মা থেকে মেয়ে 18 বছরের ছোট। বের করো। তাহলে দেখো আমরা মায়ের বয়সটা যদি x ধরে নিই, তাহলে মেয়ের বয়সটা হবে x মাইনাস 18, রাইট? x মাইনাস 18। তাহলে এখন আমরা এখান থেকে x প্লাস x মাইনাস 18, যেহেতু 6 বছর পর মেয়ের বয়সও 6 বছর বাড়বে, মায়ের বয়সও 6 বছর বেড়ে যাবে, তাহলে টোটাল বয়সের সমষ্টি কত হবে? 54 বছর। এরপরে তুমি এইখান থেকে দেখবা যে 2x ইকুয়াল টু এখানে 6 6 12, 6 এর পাশে চলে যাবে 54 6, তো x এর ভ্যালু আসবে আলটিমেটলি 6 বাই দ্যাট মিন্স 30। তাহলে খেয়াল করো এটার থেকে 18 মাইনাস করে দিলে কত হবে? 18 মাইনাস করে দিলে কত হবে? 12 বছর বয়স হবে। কত বছর বয়স? 12 বছর বয়স হবে। কত বছর? 12 বছর বয়স হবে। মেয়ের বর্তমান বয়স 12 বছর। এরপর এটা দেখো, পিতা ও 3 পুত্রের বর্তমান বয়সের গড় 24 বছর। 4 বছর পর 3 পুত্রের বয়সের গড় হবে 14 বছর করে। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতা ও 3 পুত্রের বর্তমান বয়সের গড় 24 বছর, 4 বছর পর। তাহলে এখন খেয়াল করো পিতা আর 3 পুত্র মিলে কতজন হয়েছে? পিতা 1 জন আর 3 পুত্র 3 জন, টোটাল কতজন হয়েছে বলো তো? 4 জন হয়েছে। তাহলে 4 জনের বর্তমান বয়সের সমষ্টি কত বছর বলো তো? 4 জনের বর্তমান বয়সের সমষ্টি কত বছর? চার বছর পর, তাহলে 4 24 কত হইলো বলো তো? তাহলে পিতা প্লাস 3 পুত্র 24 গুণ হচ্ছে 4, দ্যাট মিন্স তাদের মোট বয়স হচ্ছে 96 বছর। এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। এটা হচ্ছে তাদের কত বয়স? এটা তাদের বর্তমান বয়স। 4 বছর পর 3 পুত্রের গড় বয়স হচ্ছে 14 বছর করে। 4 বছর পর 3 পুত্রের গড় বয়স হচ্ছে 14 বছর করে। তাহলে আমাকে বলো তো 4 বছর পর, যেহেতু 14 বছর করে, তাহলে 4 বছর পর 3 পুত্রের মোট বয়স কত? 4 বছর পর 3 পুত্রের মোট বয়স কত? 14 গুণ হচ্ছে 3, দ্যাট মিন্স কত বছর? 42 বছর, রাইট? কত বছর? 42 বছর। এখন এই 42 বছর থেকে 3 পুত্রের বর্তমান বয়সে আসতে হলে কত বছর বাদ দিতে হবে বলতো? প্রত্যেক পুত্রের জন্য 4 বছর করে, তাহলে 3 পুত্রের জন্য বেড়ে যাবে 3 4 12 বছর। তাহলে এইটা হবে তাদের বর্তমান বয়স। তাহলে তাদের বর্তমান বয়স কত? 30 বছর। বর্তমান বয়স কত? 3 পুত্রের বর্তমান বয়স কত? 3 পুত্রের বর্তমান বয়স 30 বছর। ওকে, তাহলে এখন পিতার বয়স কত? পিতার বয়স হবে আমাদের 96 মাইনাস 30, তো দ্যাট মিন্স হচ্ছে 66, 66 বছর। কত বছর? 66 বছর। দেখো অনেকেই কিন্তু এই অঙ্কটার ভুল উত্তর দিচ্ছ। প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় হচ্ছে 24 বছর, তাহলে পিতা পুত্র মিলে কতজন? 4 বছর, 4 জন। তো গড় বয়স যদি 24 বছর হয়, মোট বয়স হবে 24 গুণ 4 মানে 96 বছর। এরপরে দেওয়া আছে 4 বছর পর 3 পুত্রের গড় বয়স 14 বছর,
তাহলে 4 বছর পর 3 পুত্রের মোট বয়স হবে কত? 42 বছর। সেখান থেকে বর্তমান বয়সে আসলে প্রত্যেক পুত্রের জন্য 4 বছর বেড়ে গেছে। তো 3 পুত্রের জন্য 12 বছর বাড়ছিল। তো 42 থেকে 12 মাইনাস করলে 30, এটা হচ্ছে 3 পুত্রের বর্তমান বয়স। তাহলে তাদের মোট বয়স থেকে 3 পুত্রের বয়সটা বাদ দিয়ে দিলে পিতার বয়স পাওয়া যায়, বর্তমান বয়স। এটা উত্তর হচ্ছে 63। যারা 54 অ্যান্সার করছো প্রত্যেকের উত্তর ভুল হইছে। কারণ তোমরা এই যে 12 এইটা বাদ দাও নাই। কারণ 3 পুত্রের বয়স তো 4 বছর পর 4 4 4 করে 12 বছর বাড়ছে। সো বর্তমান বয়সে আসলে কি করতে হবে? এই 12টা মাইনাস করে দিতে হবে। ওকে, সো 42 থেকে আমরা 12 মাইনাস করে 3 পুত্রের বর্তমান বয়স বের করে ফেললাম। আর পিতা ও 3 পুত্রের বর্তমান বয়স ছিল 96 বছর। সেখান থেকে তাদের 3 পুত্রের বয়স বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম পিতার বর্তমান বয়স। ক্লিয়ার? তাহলে পিতার বয়স হচ্ছে কত? 63 বছর। এই অঙ্কগুলো একটু ট্রিকি। এগুলা করার জন্য প্রশ্নটা ভালোভাবে পড়ে বুঝতে হবে। প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। আর না হলে কিন্তু মাথা হ্যাং হয়ে যাবে। সো গণিত খুবই মানে মজার জিনিস, আবার খুবই মাথা নষ্ট করার জিনিস। হালকা একটু কনসেপ্ট ভুল হলে, হ্যাঁ মাঝে মধ্যে আমারও এরকম হয়, হালকা একটু কনসেপ্ট ভুল হইলে মানে লুপের মধ্যে ঘুরতে থাকি। ওকে, সো গণিতের প্রশ্ন পড়তে হয় খুব সাবধানে। 21 দেখো, রহমান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 6 গুণ এবং 8 বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল 28 বছর। তাহলে 7 বছর পর তার পুত্রের বয়স কত হবে? খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? রহমান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 6 গুণ। তাহলে আমরা পুত্রের বয়সটাকে x ধরে নিলে রহমান সাহেবের বয়সটা কত হবে? বর্তমান বয়স 66, রাইট? তাহলে 8 বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল 28 বছর, রাইট? তাহলে 7 বছর পর তার পুত্রের বয়স কত হবে? তাহলে 6x মাইনাস 8 ইকুয়াল টু কত? 28। এটা বুঝতে পারছো যে 8 বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল 28 বছর। তাহলে 6x মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে কত? 28। তো আমরা এখান থেকে 6x ইকুয়াল টু পাওয়া যাবে কত? 28 আর যোগ 8। তো x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 36/6। সো দ্যাট মিন্স 6। তাহলে 7 বছর পর পুত্রের বয়স, পুত্রের 7 বছর পর বয়স, বর্তমান বয়স x, আর 7 বছর পরে হবে x প্লাস 7 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 6 প্লাস 7 সমান কত? 13 বছর বয়স। কত বছর বয়স? 13 বছর বয়স। আসসালামু আলাইকুম ভাইয়া, এইমাত্র আচ্ছা আয়েশা আক্তার সে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো আমরা রহমান সাহেবের বয়সটা আর পুত্রের বয়সটা প্রথমে ধরে নিয়েছি। পুত্রের বয়স x, রহমান সাহেবের বয়স 6x। 8 বছর পূর্বে রহমান সাহেবের বয়স দেওয়া আছে, তার মানে হচ্ছে 6x মাইনাস 8 ইকুয়াল টু 28। সেখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম 6। তো x প্লাস 7 এটা পুত্রের 7 বছর পরের বয়স। ক্লিয়ার? এর পরেরটা দেখো, স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স 11 হবে। তাহলে বর্তমানে স্বামীর বয়স কত? খুবই জটিল না? স্ত্রী, স্বামী এবং হচ্ছে ছেলে মিলাইয়া দিছে, রাইট? তাহলে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে 5 বছরের ছোট, তার মানে হচ্ছে স্বামী স্ত্রীর 5 বছরের বড়, রাইট? তো তাহলে আমরা ছেলের বয়সটা ধরে নিই। ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে x। তো 4 বছর পর ছেলের বয়স কত হবে? ছেলের বয়স হবে 11। তাহলে x প্লাস 4 ইকুয়াল টু কত বলো তো? x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 11। দ্যাট মিন্স হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে আমাদের, দ্যাট মিন্স x ইকুয়াল টু হচ্ছে আমাদের 11 মাইনাস 4, দ্যাট মিন্স 7। তো তাহলে স্ত্রী কত হবে? স্ত্রীর বয়স হবে, স্ত্রীর বয়স হবে ছেলের 4 গুণ। সো 7 ইন্টু 4। তাহলে স্বামীর বয়স কত হবে? স্বামীর বয়স হবে স্ত্রীর বয়সের 5 বছর বেশি। তো 4 7 28 যোগ হচ্ছে 5, কত বছর বয়স হলো? 33 বছর বয়স হলো। কত বছর বয়স? 33 বছর বয়স। তাহলে দেখো খুবই ট্রিকি। তুমি প্রথমে ছেলের বয়সে আসবা, সেখান থেকে স্ত্রীতে আসবা, তারপরে স্বামীতে আসবা, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে। একজন বলছে নমস্কার ভাইয়া। হ্যাঁ, আদাব। ওকে,
তোমাকেও শুভেচ্ছা। পিতা পুত্রের অঙ্ক আব্বু আম্মু করছে, এখন আমিও করতে আছি। সবাই করতে হবে। পিতা পুত্রের অঙ্ক না করিয়া পৃথিবীর কোনো মহামানব হইতে পারে নাই। ঠিক আছে? যত মহামানব দেখো পৃথিবীতে সবাই কিন্তু পিতা পুত্রের অঙ্ক একবার না একবার করতে হইছে। কিন্তু সবচেয়ে প্যাথেটিক বিষয় হচ্ছে যখন পিতার চাইতে পুত্রের বয়স বেশি হয়ে যায়। এরকম মাঝে মধ্যে হয়। তাই না? ওই যে ভুল করলে হয়ে যায়। তাহলে এটা ৩৩ বছর বয়স। এরপরে দেখো ৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল ৬০ বছর। পুত্রের বয়স ২০ বছর হলে পিতার বর্তমান বয়স কত? এটা আর আমি করাই দিচ্ছি না। এটা সোজা। এটা তোমরা পারবা। হ্যাঁ? এটা তোমরা পারবা। এবার আমরা অন্য একটা অঙ্কে আসতেছি, ঐকিক নিয়ম। হ্যাঁ? ঐকিক নিয়ম আমরা এক লাইনে করব। প্রথম লাইনটা পড়ব, ওইটা থেকেই আমরা এক লাইনে আমাদের ইকুয়েশন সাজায় ফেলবো। এখানে আছে কি বলতো? ৯টি ছাগলের মূল্য ৬টি গরুর মূল্য সমান হলে ১৮টি ছাগলের মূল্য কতটি গরুর সমান? তাহলে ৯টি ছাগল ইকুয়াল টু ৬টি গরু, তার মানে একটি ছাগল ইকুয়াল টু আরো কম। তো কম হইলে ভাগ আর বেশি হইলে গুণ, এটা ঐকিক নিয়মের নিয়ম। তো ৬/৯ আর ১৮টি ছাগলের মূল্য আরো বেশি, সো এটা আরো বেশি। সো এই যে এক লাইনে আমি সাজাই ফেললাম। সো আমরা লাইনটা পড়বো, সাথে সাথেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ৯টি ছাগলের মূল্য ৬টি গরুর মূল্য সমান হলে ১৮টি ছাগলের মূল্য কতটা গরুর সমান? তো আমরা পড়বো ৯টা ছাগলের মূল্য ৬টা গরুর সমান, একটা ছাগলের মূল্য আরো কম, সো ৬/৯। ১৮টা ছাগলের মূল্য আরো বেশি, সো ১৮ দিয়ে গুণ হয়ে যাবে। সো ৯ দিয়ে ১৮কে কাটো ২, তাহলে কয়টা গরু হবে? ১২টা গরু হবে। কয়টা গরু হবে? ১২টি গরু হবে। হ্যাঁ, অঙ্ক কত সিলি দেখছো? যে গরু ছাগল দিয়ে মিলাইতেছে। হ্যাঁ, মানিজ্যতা রাখলো না। তাহলে ৯টি ছাগলের মূল্য ৬টি গরুর মূল্যের সমান হলে ১৮টি ছাগলের মূল্য কতটি গরুর সমান? এক লাইনের মধ্যে তুমি করতে পারবা। তুমি প্রথম লাইনটা জাস্ট পড়বা। ৯টা ছাগলের মূল্য ৬টা গরুর মূল্যের সমান। অতএব একটা ছাগলের মূল্য আরো কম। তো ৬/৯, কম হইলে ভাগ দিবা, বেশি হইলে গুণ দিবা। এটা ঐকিক নিয়মের মানে অমোঘ সূত্র, চিরন্তন সত্য সূত্র। কম হইলে ভাগ, বেশি হইলে গুণ। কম হইলে ভাগ, বেশি হইলে গুণ। একজন বলছে বুঝে নাই। কি বুঝো নাই? হ্যাঁ, এই যে একজন বলছে যে পিতা পুত্রের দিন শেষ, গরু ছাগলের বাংলাদেশ। ঠিক আছে। আচ্ছা, ৯টি ছাগলের মূল্য ৬টা গরুর মূল্যের সমান হলে ১৮টা ছাগলের মূল্য কতটি গরুর সমান? তাহলে দেখো, তোমাকে গরু বের করতে বলছে। তো যাকে বের করবা তাকে সবসময় ডান পাশে পড়ার চেষ্টা করবা। তাহলে ৯টা ছাগল সমান হচ্ছে ৬টা গরু। একটা ছাগল সমান কি আরো কম হবে? তো কম হইলে ৬/৯। ১৮টা ছাগল সমান আরো বেশি হবে, ১৮ দিয়ে গুণ। ওকে, সো মুখে মুখে এগুলো করতে পারবা। একজন বলছে ভাইয়া ম্যাথ কি এইচএসসি থেকে আসবে না? না, এইচএসসি থেকে ম্যাথ আসে না। নার্সিং এর এইচএসসি ম্যাথ দিয়ে কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের ১২টা। এরপরে দেখো ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ১৫ জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? এই অঙ্কটা না করে উত্তর দেওয়া যাবে। না করে উত্তর দেওয়া যাবে কিভাবে বলতো? এই অঙ্কে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি কি দেখো? ২০ জন লোক একটা কাজ ১৫ দিনে করে, ১৫ জন লোক আরেকটা কাজ কত দিনে করতে হবে? তাহলে দেখো, দিন চলে আসছে জনের মধ্যে, তাহলে জন চলে যাবে দিনের মধ্যে, উত্তর হবে ২০। আর যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে আমার মতো চিন্তা করবা। এখানে কি চাইছে? এখানে চাইছে দিনে করতে। তাহলে ২০ জন লোক একটা কাজ করতে পারবে ১৫ দিনে। একজন লোক সেই কাজ করবে বেশি দিনে না কম দিনে বলতো? ২০ জন লোক একটা কাজ ১৫ দিনে করবে, একজন লোক সেই কাজ বেশি দিনে করবে নাকি কম দিনে করবে? সবসময় একের হিসাব করবা। ঐকিক নিয়মের ক্ষেত্রে সবসময় একের হিসাব করবা। ২০ জন লোক একটা কাজ ১৫ দিনে করলে একজন লোক সেই কাজটা করতে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? এইটার উত্তর দাও। এইটার উত্তর দাও জাতি। হ্যাঁ, বেশি দিন লাগবে, রাইট? তাহলে ২০ জন লোক একটা কাজ ১৫ দিনে করলে একজন লোক সেই কাজ আর বেশি দিনে করবে। সো ২০ গুণ হচ্ছে ১৫, বেশি হইলে গুণ আর পরেরটা দিয়ে ভাগ। ১৫ জন লোক সেই কাজ আর কম দিনে করবে। সো ১৫ কাটা, আমার অ্যান্সার হচ্ছে ২০। অ্যান্সার হচ্ছে কত? ২০। আর যখন দেখবা
যে এইরকম জিনিস মিল আছে 20 15 15 20 এরকম মিল আছে, তাহলে অ্যান্সার মুখে মুখে করা যাবে, রাইট? তাহলে এরকম একটা অঙ্ক গত নার্সিং পরীক্ষায় আসছিল, এরকম ইনফরমেশন মিলছিল যে 20 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 15 জন লোক সেই কাজ কত দিনে করবে? 20 দিনে করবে, উল্টা। ওকে, আর তুমি যদি অঙ্ক করে দেখতে চাও তাহলে এভাবে করবা যে 20 জন লোক একটি কাজ 15 দিনে করে, একজন লোক সেই কাজ করে আরো বেশি দিনে, যেহেতু বেশি দিনে করে 20 গুণ 15, তো 15 জন লোকের সেই কাজ আরো কম দিনে করবে, সো 15 বাই 15। ওকে, আচ্ছা, তাহলে এটা 20 দিন উত্তর। এটা দেখো 100 লিচুর দাম 90 টাকা হলে 20টা লিচুর দাম কত? খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, তাই না? 100 লিচুর দাম 90 টাকা হলে 20টা লিচুর দাম কত বলো? এটা খুবই সহজ, 100 লিচুর দাম 90 টাকা, একটা লিচুর দাম আরো কম, সো 90 ভাগ হচ্ছে 100। 20টা লিচুর দাম আরো বেশি, সো 20 দিয়ে গুণ দিয়ে দিবা, 20 দিয়ে গুণ দিয়ে দিবা, তারপরে শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কাটো, কত আসলো? 18 টাকা আসলো। খুবই সহজ অঙ্ক না? এই সহজ অঙ্কটা করতে 3 সেকেন্ড সময় লাগবে, এবং এইটাই তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষায় এই টাইপের ম্যাথ বেশি দিবে, এই টাইপের ম্যাথ বেশি দিবে। ওকে, তাহলে এটা সহজ ছিল। এটা দেখো 18 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, 36 জন শ্রমিক কাজটি কত দিনে করতে পারবে? 18 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, 36 জন শ্রমিক কাজটি কত দিনে করতে পারে? এই অঙ্কটাও তোমার না করে অ্যান্সার দেওয়া যায়। দেখো লোক সংখ্যা ডাবল করে দিচ্ছি, তার মানে দিন সংখ্যা অর্ধেক হয়ে যাবে না? 18 জন শ্রমিক 12 দিনে কাজ করতে পারে, লোক সংখ্যা 18 থেকে 36 হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, তাহলে দিন সংখ্যা আরো কমে যাবে, দিন সংখ্যা আরো কমে যাবে, তাহলে দিন সংখ্যা কত হবে? দিন সংখ্যা হবে 6 দিন। আর যদি তুমি মুখে মুখে করতে চাও তাহলে এইভাবে হিসাব করবা, যেহেতু দিন চাইছে, তুমি বলবা 18 জন শ্রমিক একটি কাজ করে 12 দিনে, একজন শ্রমিক সেই কাজ করে আরো বেশি দিনে, তো 18 গুণ 12। 36 জন শ্রমিক সেই কাজ করে আরো কম দিনে, তো 18 দিয়ে 36 কে ভাগ দাও 2 হবে, 2 দিয়ে 12 কে ভাগ দাও 6 হবে, উত্তর হচ্ছে 6। উত্তর কত? উত্তর হচ্ছে 6। ঐকিক নিয়মগুলো আমরা এই এক লাইনে সমাধান করে ফেলবো, জাস্ট পড়ার টেকনিকটা বুঝতে হবে যে কি বের করতে বলতেছে। এখানে আমাকে দিন বের করতে বলছে, এই জন্য আমি পড়ছি 18 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করে, দিনটা ডান পাশে চলে গেছে, একজন শ্রমিক সেই কাজ করে আরো বেশি দিনে, এই একজনের এইখানটাই হচ্ছে বোঝার জিনিস, যে একজন জিনিসটা বুঝতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো 8 জন কৃষকের একটি জমি চাষ করতে 7 দিন সময় লাগে, 14 জন কৃষকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? একই জিনিস, একই রকম অঙ্ক, এটা মুখে মুখে করবা, যেহেতু এখানে আর ওই রকম ডাবল সম্পর্ক নাই, এই জন্য বলা যাবে না। 8 জন কৃষকের একটি জমি চাষ করতে 7 দিন লাগে, একজনের সময় লাগে আরো বেশি, তো 8 গুণ 7, 14 জনের লাগবে হচ্ছে আরো কম। 7 দিয়ে 14 কে ভাগ দিয়ে দাও 2, 2 দিয়ে 8 কে কাটো, 4 হবে উত্তর। হ্যাঁ, তাহলে কতদিন লাগবে? 4 দিন লাগবে। এগুলা মনে মনে হয়ে যায়, হ্যাঁ, ঐকিক নিয়ম মনে মনেই হয়ে যায়। উত্তর হচ্ছে 4 দিন। এরপর দেখো একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে, 5 দিন পর ওই বাড়িতে আরো 10 জন লোক আসলো, তাহলে খাবার কতদিন চলবে? খেয়াল করো 20 জনের খাবার আছে 35 দিনের, এখান থেকে 5 দিন পর, তাহলে 5 দিন পর যেহেতু দিন কমে গেছে 5 দিন, তাহলে দিন আছে 30 দিন, তো আমাকে বলো তো এই 30 দিনের খাবার কতজন লোকের? এই 30 দিনে খাবার আছে কতজন লোকের? 20 জন লোকের, কিন্তু আমার লোক সংখ্যা চলে আসছে কত? এক্সট্রা করে আর 10 জন আসছে, তাহলে 20 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে আমার 30 জন, তো আমার 30 দিনের খাবার আছে 20 জনের, দিন আছে 30টা, যে 30 দিন আমার 20 জন লোক খাইতে পারবে, কিন্তু আমাকে খাওয়ানো লাগবে 30 জনকে, খাওয়ানো লাগবে কতজনকে? 30 জনকে। তাহলে আমরা অঙ্ক করি কত দিন চলবে, তাহলে 20 জনের খাবার আছে 30 দিনের, একজন সেই খাবার খাবে আরো বেশি দিনের, তাহলে 20 গুণ হচ্ছে 30, 30 জন সেই খাবার খাবে আরো কম দিনে, তো 30 দিয়ে ভাগ, তো 30 30 কেটে দাও,
তোমার অ্যান্সার হবে 20 দিন। অ্যান্সার হবে কত দিন? অ্যান্সার হবে 20 দিন। একজন লিখছে 15 দিন। 15 দিন কেন হবে? একজন 15 দিন অ্যান্সার দিছে না, 15 দিন হবে না। তুমি দেখো যে শুরুতে খাবার কতজন ছিল? 20 জনের 35 দিনে খাবার ছিল, 5 দিন চলে গেছে, তাহলে আমার খাবার আছে এখন 30 দিনের। 30 দিনে কতজনের খাবার আছে? এক্সাক্ট 20 জনের খাবারই কিন্তু আছে, কিন্তু আমাকে খাওয়াইতে হবে কতজনকে? ওই যে এক্সট্রা করে 10 জন লোক আসছে, 30 জনকে খাওয়াইতে হবে। তো আমার অঙ্কটা এরকম যে 20 জনের খাবার আছে 30 দিনের, একজনের জন্য সেই খাবার খাবে আরো বেশি দিনে, 30 জনের জন্য খাবে আরো কম দিনে। তো এইভাবে আমরা অঙ্কটা মেলাবো। ক্লিয়ার? তারপরে দেখো 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে, 18 দিনে ওই কাজ শেষ করতে হলে কতজন লোকের প্রয়োজন হবে? এটা আর আমি করব না, এটা তোমরা করবা। এটা এইচডব্লিউ, এটা এইচডব্লিউ একই রকম অঙ্ক। 15 জন একটি কাজ 42 দিনে করতে পারে, 18 দিনে ওই লাখ, তাহলে তোমরা করবা যে 42 দিনে কাজ করে 15 জন, একদিনে কাজ করার বেশি, 18 দিনে কাজ করার কম। এইভাবে এইগুলো পরীক্ষায় দেয়। কে বলছে দেয় না? গতবারও দিছে একটা। আচ্ছা, এরপরে একটি পুকুর খনন করতে 200 জন লোকের 25 দিন লাগে, পুকুরটি 20 দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন? তাহলে খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যেটা করবা, লোক সংখ্যা বের করবা, বের করার পরে এই মোট লোক সংখ্যা থেকে আগের লোক সংখ্যাটা বাদ দিবা, তাহলে এক্সট্রা কতজন হয়েছে সেইটা বের করতে পারবা। তাহলে 200 জন লোকের 25 দিন লাগে, পুকুরটা 20 দিনে খনন করতে হবে, তাই? তাহলে 25 দিনে কাজ করে 200 জন, একদিনে কাজ করে আরো বেশি জন, তো 200 গুণ হচ্ছে 25, 20 দিনে কাজ করে আরো কম, ভাগ হচ্ছে 20। তাহলে 20 দিয়ে 200 কে কাটলে 10 হবে, তাহলে আমার লোক সংখ্যা লাগবে 250 জন, কিন্তু আমার আছে 200 জন, সো মাইনাস করে দেব। এক্সট্রা করে আমার লোক লাগবে 50 জন। কতজন লাগবে? 50 জন। হ্যাঁ, তাসনিয়া বিথি উত্তর দিয়েছে 50, অনেকে 35 আগেরটার উত্তর দিচ্ছে। মিম ইসলাম বলছে 50, জান্নাত শারমিন রিয়া সে বলছে 50, তামজিদা তাহমিদ আরিফা। তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু লাইভটা অবশ্যই শেয়ার করে দিবা। আর আমাদের কিন্তু শিওর সাকসেস ব্যাচে ভর্তি চলতেছে, একই সাথে এক্সাম ব্যাচেও ভর্তি চলতেছে। সো যারা শিওর সাকসেস ব্যাচে ভর্তি হবে তারা কিন্তু এক্সাম ব্যাচটা ফ্রিতে অ্যাক্সেস পাবে। আর যারা শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের প্রি ব্রেইনারের পেজে তোমরা নক করতে পারো, অথবা সরাসরি কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর আজকের ক্লাসটা সম্পূর্ণ পিডিএফ লিংক তোমরা হচ্ছে ফ্রি কোর্সে, যে আমাদের অ্যাপের মধ্যে ফ্রি কোর্স সেকশন আছে, ওইখানে তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা। এরপর দেখো, কোনো ছাত্রাবাসে 500 জন ছাত্রের 50 দিনের খাবার আছে, 10 দিন পর ওই ছাত্রাবাসে আরো 300 জন ছাত্র আসলো, বাকি খাদ্যে তাদের কতদিন চলবে? একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক। 500 জনের 50 দিনে খাবার আছে 10 দিন পর, সো 10 দিন যেহেতু চলে গেছে, তাহলে 50 মাইনাস 10, দ্যাট মিনস আমার হাতে দিন আছে 40 দিন। এই 40 দিনে 500 জনের খাবার আছে, কিন্তু আমাকে খাওয়াইতে হবে 500 প্লাস হচ্ছে আরো 300, মোট হচ্ছে 800 জনকে খাওয়াইতে হবে। তাহলে তুমি অঙ্কটা এইভাবে করবা যে 500 জনের খাবার আছে 40 দিনের, একজনের খাবার আছে আর বেশি দিনের, সো 500 গুণ হচ্ছে 40, 800 দিনে 800 জনের খাবার আছে আর কম দিনের, 800 দিয়ে ভাগ, এরপরে 0 0 কেটে দাও, 8 দিয়ে 40 কাটলে হবে 5, কতদিন যাবে? 25 দিন যাবে। কতদিন উত্তর? উত্তর হচ্ছে আমাদের 25। ওকে, তাহলে একই রকম অঙ্ক। এটা দেখো, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 40 সপ্তাহ চলবে? হ্যাঁ, এইটা না করেও উত্তর দেওয়া যায়, একই রকম অঙ্ক, তোমরা এটা বাসায় করবা। এইচডব্লিউ 34 নম্বরটা দেখো, 12টি কলার দাম 60 টাকা হলে এক হালি কলার দাম কত টাকা? একদম সহজ, 12টা কলা মানে 3 হালি, হালি বুঝো, হালি, ডজন, স্কোর, কুড়ি, হ্যাঁ এগুলো বুঝো, স্কোর মানে কুড়ি। হ্যাঁ, তাহলে 12টি কলার দাম যদি 60 টাকা হয়, এক হালি কলার দাম হবে 20 টাকা। এটা এইচডব্লিউ।
এগুলা সহজ, যেগুলো সহজ ওইগুলো আর করাই দিব না, এগুলো তোমরা বুঝতেই পারবা। এটা দেখো, একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হলে কাজটি কত দিনে? একই রকম অঙ্ক নিজেরা করে নিবা। ওকে, এটা দেখো, কোন ছাত্রীনিবাসে 66 জন ছাত্রীর 26 দিনে খাবার আছে, 8 দিন পর 30 জন ছাত্রী বাসায় চলে গেল, অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে? অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে? ডার্ক হয়ে গেছে তাই না? এই যে চলে আসলো। বাকি খাদ্যে একই রকম অঙ্ক, সো এইগুলার যেহেতু দেখাইছি তোমরা জাস্ট হচ্ছে এখানে হিসেব করে নিবা যে 26 দিনে 8 দিন পর, সো এখান থেকে দিন বাকি আছে হচ্ছে 26 মাইনাস 8, দ্যাট মিন্স হচ্ছে 18, আর এক্সট্রা করে 30 জন বাসায় চলে গেছে, দ্যাট মিন্স ছাত্রী আছে এখন হচ্ছে 66 মাইনাস 30 মানে হচ্ছে 36 জন আছে। তাহলে এই 36 জনের কতদিন যাবে এইটা তোমাকে বের করতে হবে। এভাবে লিখবা, 66 জনের খাবার আছে 18 দিনের, একজনের খাবার আছে আরো বেশি দিনের, 36 জনের খাবার আছে আরো কম দিনের, এইভাবে। এরপরে এটা দেখো, একজন লোকের 30টি গরুর জন্য 35 দিনে খাদ্য মজুদ আছে, তিনি আরো 5টি গরু ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে? একই রকম। তো এইগুলা এইচডব্লিউ, যেগুলো একই রকম এইগুলো এইচডব্লিউ দিয়ে দিব, দাগানো পিডিএফ আমাদের অ্যাপের ফ্রি সেকশনে পেয়ে যাবা। এরপর একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনে খাবার আছে, 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেছে, একই রকম অঙ্ক। তো যেগুলো একই রকম এগুলো আর আমি করতেছি না, এগুলো তোমরা করে নিবা। এরপর দেখো, 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে, 13 জন লোক 13টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? আইকিউর প্রশ্ন। হ্যাঁ, এটা আইকিউ। দেখি উত্তর দাও তো। 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে, তবে 13 জন লোক 13টি টেবিল তৈরি করতে কতদিন লাগবে? উত্তর দাও তো, দেখি কার আইকিউ বেটার। 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে, 13 জন লোকের 13টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? সবাই দেখি রাইট অ্যান্সার দিচ্ছে। দেখো এখানে অ্যাকচুয়ালি বিষয় এটা না, এইখানে 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে, তার মানে একজন লোকের একটা টেবিল তৈরি করতে 7 দিন সময় লাগে। তো এট এ টাইম 13 জন হোক আর 100 জন হোক আর 1000 জন হোক, ওই 7 দিন সময় লাগবে কিন্তু একটা টেবিল বানাইতে, রাইট? তো একজনের একটা টেবিল বানাইতে কিন্তু 7 দিনই লাগে। তাহলে 13 জন লোক 13টা টেবিল ওই 7 দিনেই বানাবে। সো আমাদের উত্তর হচ্ছে 7 দিন। উত্তর হচ্ছে 7 দিন। আসমাউল হোসনা সে লিখছে 13 দিন। না আসমা, তুমি ভুল বুঝছো। এখানে দেখো 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, তার মানে হচ্ছে প্রতি একজন লোক একটা টেবিল তৈরি করতে তো 7 দিন সময় নেয়। তাহলে খেয়াল করো, এখানেও যদি 13 জন লোক 13টা টেবিল তৈরি করে, তাহলে একজন লোকের একটা টেবিল তৈরি করতে কি 13 দিন লাগবে? 7 দিনই কিন্তু লাগবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমাদের উত্তর কত? উত্তর 7 দিন। এখানে দেখো, শতকরা 1 টাকা হার মুনাফায় 1 টাকার মুনাফা 1 টাকা হবে কত বছরে? শতকরা 1 টাকা হার মুনাফায় 1 টাকার মুনাফা 1 টাকা হবে কত বছরে? খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন। তাহলে মুনাফা 1 টাকা হবে কত বছর? তাহলে আমরা এখানে দেখি আই ইকুয়াল টু কি বলতো? সবাই একটা ফর্মুলা জানো না? আই ইকুয়াল টু পি আর এন বা পি এন আর, তাই না? তাহলে এখন খেয়াল করো, এখান থেকে আমাকে এন বের করতে হবে। সো এন বের করতে হলে কি করতে হবে? আই বাই পি আর। সো আই কত? আই হচ্ছে আমাদের মুনাফা। আই হচ্ছে কত? আই হচ্ছে আমাদের মুনাফা। সো মুনাফা হচ্ছে আমাদের 1 টাকা। এরপরে দেখো পি মানে কি? পি মানে হচ্ছে আসল। আসল কত? আসল হচ্ছে আমাদের 1 টাকা। কিন্তু কিন্তু আমাদের আর কত? আর হচ্ছে আমাদের 1 টাকা। তো যেহেতু আর উপরে হবে 100,
আর এর মান বসাইতে হলে সবসময় 100 বসাইতে হবে। ধরো আর যদি লেখে 5%, তাহলে দ্যাট মিনস হচ্ছে 5/100। তাহলে এখানে দেখো আরটা নিচে আছে, সো নিচে যেহেতু আর আছে, এখানে আর এর ভ্যালু বসাইলে উপরে 100 হয়ে যাবে, কারণ আর যেখানে থাকে তার বিপরীত দিকে 100 থাকে। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 100 বছর। উত্তর কত বছর? 100 বছর। কত বছর সময় লাগবে? 100 বছর সময় লাগবে। উত্তর 100 বছর সময় লাগবে। তাহলে এটা সিম্পলি এই ফর্মুলা দিয়ে করে ফেলবা। তবে মনে রাখবা যে আর এর ভ্যালুটা বসানোর সময় কি করবা, উপরে যা বসাবা, ধরো 5 বসাইলা, তাহলে নিচে 100 দিতে হবে, অবশ্যই 100 দিতে হবে। এর জন্য আমি একটা শর্টকাট আমার স্টুডেন্টদেরকে করাইছি যে আর এর ভ্যালুটা সবসময় বসানোর জন্য তাদেরকে বলছি যে সবসময় এখানে 100 দিয়ে নিবা আগে থেকে, তাহলে আর ভুল হবে না। এইভাবে সূত্রটা লিখবা, তাহলে আর ভুল হবে না। ওকে, যারা ক্লাসে ছিল তারা এটা জানে। ওকে, এরপরে দেখো 41 শতকরা 5 টাকা হার মুনাফায় 20 বছরে মুনাফা আসলে 50,000 টাকা হলে মূলধন কত হবে? তাহলে একই রকম জিনিস, সূত্র কি? সূত্র হচ্ছে I ইকুয়াল টু PRN বাই হচ্ছে আমরা একটা 100 আগে থেকে দিয়ে নিচ্ছি, তাহলে আর এর জন্য ঝামেলা হবে না। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে? মূলধন। তো মূলধন যেহেতু বের করতে হবে, তো আমরা P রেখে দেব। সো P রেখে দিলে আমাদের নিচে চলে যাবে RN, আর উপরে আসবে I ইন্টু 100। এবার বসায় দাও যা যা বসানোর। আর হচ্ছে আমাদের 5 টাকা, N হচ্ছে আমাদের 20 বছর, I হচ্ছে আমাদের, এখানে I নাই। আচ্ছা, যেহেতু I নাই, আইটা আমাদের বের করে নিতে হবে। আইটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এই ফর্মুলাটা জানি কিনা, এই ফর্মুলাটা আমরা জানি কিনা। এই ফর্মুলাটা P ইন্টু 1 প্লাস NR, এটা আমরা জানি কিনা বলো তো? এটা আমরা জানি কিনা বলো তো? এ মানে কি এখানে বলো তো? এ মানে হচ্ছে মুনাফা আসল। এ মানে হচ্ছে মুনাফা আসল। এ মানে কি? এ মানে হচ্ছে মুনাফা আসল। তো আমরা এখন এ মানে মুনাফা আসল এটা বসাই দিব। তাহলে এখানে P ইন্টু 1 প্লাস NR হচ্ছে আমাদের 50,000 টাকা। 50,000। তো P যদি আমরা রেখে P আর ভেতরে এটা আমাদের কত হবে? 1 প্লাস N ইন্টু 20 গুণ 5 বাই হচ্ছে 100। 100 আমরা এখানে রেখে দিলাম, গুণ হচ্ছে আমাদের 50। এবার একটা জিনিস তোমাদেরকে আমি শিখাইছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যারা ক্লাসে ছিল এবং যারা নতুন আছো তারা শিখে নাও। যদি এইরকম কিছু থাকে, হ্যাঁ, ধরো এরকম আছে, এখানে 20 বাই হচ্ছে 100, যদি এরকম থাকে ডিরেক্ট লিখে দিবা 100 করে লিখবা 120। এই 100-র সাথে 20 যোগ করে দিবা, 100-র সাথে 20 যোগ করে দিবা, রাইট? তাহলে আমাদের এইটা কত হবে বলো তো? 5 20 100। তাহলে এইটা কত হবে? P ইন্টু নিচে তো 100, উপরে 5 20 100 মানে 100-র সাথে 100 যোগ, তাহলে উপরে হবে আমাদের 200, আর এখানে হবে হচ্ছে আমাদের 50,000। তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, আলটিমেটলি P হবে আমাদের কত? P হবে আমাদের 50,000 বাই হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে আমাদের 25,000। 25,000। ওকে, তো যারা যারা 25,000 উত্তর দিচ্ছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক। এটা 25,000। তো এইখানে খেয়াল করো, এখানে আয় না দেওয়াতে অর্থাৎ মুনাফা না দেওয়াতে আমরা মুনাফা আসলের সূত্রটা ইউজ করছি। মুনাফা আসলের সূত্রটা কি? A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস NR। তারপরে আমরা এই এর ভ্যালুটা বসাই দিলাম 50,000, P 1 প্লাস NR এর ভ্যালু বসাইলাম, N হচ্ছে আমাদের 20 বছর, আর হচ্ছে আমাদের 5%, সো 5/100। তারপরে এইটার মানে হচ্ছে 200/100, 0 0 কেটে দিলাম, 2 এখানে গিয়ে ভাগ হয়ে গেছে, আমাদের উত্তর হচ্ছে 50,000
টাকা। ক্লিয়ার? ওকে। তাহলে এটা কত? এটা হচ্ছে 25,000 টাকা। এরপর দেখো 4% হার মুনাফায় 100 টাকায় 8 বছরে মুনাফা আসলে কত টাকা হবে? 8 বছরে মুনাফা আসলে কত টাকা হবে? তাহলে খুবই সিম্পল একটা সূত্র, A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস NR, এই ফর্মুলা দিয়ে করে ফেলবা। মুনাফা আসল মানে হচ্ছে A, তাহলে এটা হচ্ছে 1000, এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 4 গুণ হচ্ছে 8 আর নিচে হচ্ছে আমাদের 100, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারবো 1000 গুণ হচ্ছে 4 8 32, তার মানে হচ্ছে উপরে 32 নিচে 100, নিচে 100, 0 0 কেটে দাও। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 320। অ্যান্সার কত? অ্যান্সার 320 টাকা। 1320 কেন? ও সরি, এটা 132, 100 যোগ হয়ে যাবে 132, তাহলে এটা 1320 টাকা। 1320 টাকা। কারণ আমরা একটু আগে শর্টকাটটাতে দেখাইছি যে শর্টকাটে আমরা কি দেখাইলাম? শর্টকাটে দেখালাম যে এরকম থাকলে কি হবে, এই যে নিচে 100 হবে, উপরে 100 সাথে উপরে যেটা থাকবে এটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ছিল 32, 100 সাথে যোগ হইলে 132 হয়, 132, তাহলে 1320 টাকা। ক্লিয়ার? এরপর দেখো বার্ষিক 8% মুনাফায় 5000 টাকার মুনাফা 1000 টাকা হবে কত বছরে? বার্ষিক 8% মুনাফায় 5000 টাকার 1000 টাকা মুনাফা হবে কত বছর? তাহলে একদম সহজ, I ইকুয়াল টু হচ্ছে আমাদের TRN, তাহলে N মানে হচ্ছে I পাই হচ্ছে PR, তাহলে আমরা I হচ্ছে আমাদের 1000 টাকা, কি হচ্ছে 5000 টাকা, আর হচ্ছে 8%, সো 8 নিচে উপরে 100 হয়ে যাবে, তাহলে 0 0 কেটে দাও। 5 দিয়ে 100 কে কাটলে 20 বার যাবে, 20 দিয়ে 8 দিয়ে 20 কে কাটলে হবে 2.5, তাহলে 2.5 বছর সময় লাগবে। কত বছর? 2.5 বছর সময় লাগবে। ক্লিয়ার? ওকে। তাহলে এইগুলো সহজ আছে, জাস্ট তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা, I ইকুয়াল টু PRN, এবং অবশ্যই আর এর মান বসাইতে গিয়ে নিচে একটা 100 দিবা, উপরে পার্সেন্টেজ যেটা থাকে, আর তো ধরো n% হইলো, তাহলে এটা তোমরা অবশ্যই 100 দিবা, আর যেখানে নিচে 8 থাকলে উপরে 100 হবে, উপরে 8 থাকলে নিচে 100 হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফায় কোন মূলধন বছর কত বছর পরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এটা খুবই সহজ। বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফায় কোন মূলধন কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তো এইটার জন্য আমি ট্রিক শিখাই দিই, যে এইটার জন্য তোমরা মূলধনটাকে 100 টাকা ধরে নিবা। কত টাকা ধরে নিবা? 100 টাকা। তাহলে মূলধন যদি 100 টাকা হয়, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা কত টাকা হবে বলো তো? মূলধন যদি 100 টাকা হয়, তাহলে মুনাফা কত টাকা হবে বলো তো? মুনাফা দ্বিগুণ মানে মুনাফা সমান 100 টাকা, তাহলে বছর হবে এই 100 ভাগ হচ্ছে আমাদের এই রেটটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ দিব, তাহলে কত বছর সময় লাগবে? 10 বছর সময় লাগবে। কত বছর সময় লাগবে? 10 বছর। 100 ধরলে এটা খুব সহজে হয়ে যাবে, কারণ 100 টাকার উপরেই তো 10 টাকা, তো ওই 10 দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমি যদি এইখানে তোমাদেরকে দ্বিগুণ না বলে বলতাম 3 গুণ হবে, তাহলে কত বছর লাগতো বলো তো? দ্বিগুণ না বলে 3 গুণ হইলে কত বছর? মুনাফাটা হিসেব করা, মুনাফাটা কত আসে? মূলধন যদি 100 হয়, তাহলে মুনাফা কত হবে? মুনাফা কত হবে বলো তো? 3 গুণের ক্ষেত্রে মুনাফা আসলে 300, দ্যাট মিন্স মুনাফাটা 200 টাকা। তো 3 গুণের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি 200 ভাগ হচ্ছে 10, দ্যাট মিন্স সেটা 20 বছর টাইম লাগবে। কত বছর? 20 বছর। 4 গুণ হইলে 30 বছর টাইম লাগবে, 5 গুণ হইলে 40 বছর টাইম লাগবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই সকল অঙ্কের ক্ষেত্রে, এইরকম প্রশ্নের ক্ষেত্রে তোমরা মূলধনটাকে সবসময় 100 বছর 100 টাকা ধরে নিবা, আর মুনাফাটা সবসময়
3 গুণ 4 গুণ করলে যত হয় তার থেকে 100 কম ধরে নিবা, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এরপরে 500 টাকার 4 বছরের মুনাফা এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 5000 টাকা হলে 500 টাকা হলে মুনাফার হার কত? এখানে আমাদেরকে বলছে 500 টাকার 4 বছরের মুনাফা এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা হলে মুনাফার হার কত? তাহলে এখন খেয়াল করো, আমরা I1 মানে হচ্ছে PRN, তো এখানে আরটা সেম থাকবে, 500 গুণ 4 গুণ হচ্ছে আর, আর I2 মানে হচ্ছে আমাদের PRN, এখানে 600 গুণ 5 গুণ হচ্ছে আর। এবার দুইটা জিনিস যোগ করে দিলে যা হয়, এখানে হয় 2000 আর প্লাস এখানে হয় হচ্ছে 3000 আর ইকুয়াল টু হচ্ছে আমাদের ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 500। আমরা যদি এখান থেকে আর ক্যালকুলেট করি তাহলে 2000 আর 3000 আর কত হয় বলো তো? 5000 আর, তাই না? এখানে থাকছে 5000 আর উপরে থাকতেছে 500। তাহলে আমরা এখান থেকে 5 দিয়ে এটাকে কাটলে হবে, হবে 10, উপরে হবে 1। এখন এটা কিন্তু আমাদের অ্যান্সার না, অ্যান্সার হবে হচ্ছে উপরেরটার সাথেও আমরা 10 গুণ করব, নিচেরটার সাথেও আমরা 10 গুণ করব। তাহলে আমাদের আলটিমেটলি এটা আসলো কত? এটা আসলো হচ্ছে আমাদের 10/100। দ্যাট মিন্স কত পার্সেন্ট বলো তো? 10%। কত পার্সেন্ট উত্তর? উত্তর হচ্ছে 10%। একজন বলছে শূন্য একটা দেয় নাই, কোথায় শূন্য দেয় নাই? কোথায় শূন্য দেয় নেই? ঠিকই আছে। উত্তর 10%। আচ্ছা, একজন বলছে 10 কেন গুণ করলাম? আচ্ছা, তোমরা কি জানো যে পার্সেন্ট বা শতকরার হর কত বলো তো? শতকরার হর কত এটা তোমরা কি জানো? শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় কত বলো তো? 100। তাহলে খেয়াল করো, এখানে আসলো 1/10। তো কিন্তু এটাকে যদি আমরা 100 করে দিই তাহলে উপরে 10 গুণ করি, নিচে 10 গুণ করি, তাহলে নিচে 100 হয়ে গেল, উপরে 10 হয়ে গেল। সো 10/100 কে তুমি লিখতে পারবা 10%। 10/100 কে লিখতে পারবা কত? 10%। ঠিকই আছে। জান্নাত জান্নাত ঠিকই আছে। এই যে 500 টাকা মুনাফা একত্রে 500 টাকা। মুনাফা একত্রে কত টাকা? 500 টাকা। ওকে। আচ্ছা, এরপরে দেখো বার্ষিক শতকরা কত হার মুনাফায় কোনো আসল 5 বছরে দ্বিগুণ হবে? একই জিনিস, বার্ষিক শতকরা কত হার মুনাফায় কোনো আসল 5 বছরে দ্বিগুণ হবে? তাহলে মূলধনটাকে তুমি 100 ধরে নাও, তাহলে মুনাফা হবে কত? 100, রাইট? 5 দিয়ে ভাগ দাও, কত হবে? 20 বছর। কত বছর? 20 বছর টাইম লাগবে। কত বছর? 20 বছর, সরি 20%। বছর তো না, 20%। 20% টাইম লাগবে। কত পার্সেন্ট উত্তর? তাহলে এই সকল অঙ্কের ক্ষেত্রে তুমি সবসময় আসলটাকে 100 ধরে নিবা। আসলটাকে কত ধরে নিবা? 100 ধরবা অলওয়েজ। আচ্ছা, এরপরে বার্ষিক শতকরা কত টাকা হার মুনাফায়, এগুলো একই অঙ্ক, এগুলো এইচডব্লিউ দিলাম, যেগুলো একই রকম সেগুলো এইচডব্লিউ দিচ্ছি, তোমরা করে নিও। বার্ষিক 6% হারে 9 মাসে, আচ্ছা এইটা দেখো, বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর মুনাফা কত হবে? 10,000 টাকার উপরে মুনাফা কত হবে? তাহলে তুমি 1 বছরের মুনাফাটা বের করে ফেলো।
এক বছরের মুনাফা যা বের করবা তাকে 12 দিয়ে ভাগ দিবা। তাহলে এক বছরের মুনাফা বের হবে কতটুকু? I equal to PRN। তো আমাদের 6%, দ্যাট মিনস উপরে 6 গুণ হচ্ছে 10,000 টাকা গুণ হচ্ছে 1 বছর ভাগ হচ্ছে 100, শূন্য কেটে দিলাম। তাহলে 600 টাকা হচ্ছে আমাদের 12 মাসের। 12 মাসে 600 টাকা, 12 মাসে 600 টাকা। তাহলে এক মাসে কত টাকা বলো তো? এক মাসে আরো কম, তাহলে 600 বাই 12, 9 মাসে আরো বেশি, 9 দিয়ে গুণ। তাহলে 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে হচ্ছে 4 বার যাবে, দিয়ে কাটলে 3 বার যাবে, 4 দিয়ে কাটলে 150 বার যাবে। তো কত টাকা হইলো? 450 টাকা। কত টাকা? 450 টাকা হচ্ছে 9 মাসের মুনাফা। একই রকম অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে দিল আর কি। এরপর দেখো 100 টাকার এক বছরের মুনাফা 60 টাকা। মুনাফার হার কত? মুনাফার হার কত বলতো? এটা অঙ্ক করাই লাগবে না। মুনাফার হার কত বলতো? 100 টাকায় এক বছরের মুনাফা যদি 60 টাকা হয়, মুনাফার হার হয় 7%। তো 7% মানে হচ্ছে 7/100, দ্যাট মিনস এই শূন্যের জন্য 7, এই শূন্যের জন্য কিছু নাই, দ্যাট মিনস 0, আর এখানে দশমিক, একের জন্য এই 0.07। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছ? তাহলে এক বছরে 100 টাকায় এক বছরের মুনাফা 60 টাকা হলে ওই 7%ই হচ্ছে তোমার অ্যান্সার। এবং 7%কে আমরা দশমিকে কনভার্ট করতে হয় কিভাবে দেখো, এই যে প্রথম শূন্যের জন্য উপরে সংখ্যাগুলো বসাইতে থাকবা। তাহলে এই শূন্যের জন্য 7 আছে, এই শূন্যের জন্য কিছু আছে, নাই থাকলে 0 হবে। আর একের জন্য সবসময় দশমিক দিবা। তাহলে এখানে একের জন্য দশমিক দিলাম, আর কোনো নাম্বার নাই, 0 দিয়ে দিলাম। আর কোনো নাম্বার নাই, 0 দিয়ে দিলাম। এবার তোমরা আমাকে একটু করে দেখাও তো। আমি যদি বলি যে 72/10 কত হবে? এটা কত হবে বলো তো দশমিকে কি করলে? দেখো, এই শূন্যের জন্য দিবা 2, এই একের জন্য দিবা দশমিক, এরপরে কত আছে? 7 আছে। তাহলে 7.2। এইভাবে তোমরা দশমিক গুলাকে কনভার্ট করে ফেলবা। ওকে, এরপরের ম্যাথটা, শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 720 টাকা, 2 বছরের 4 মাসের মুনাফা কত? একই রকম 2 বছর বের করবা, তারপরে সেটাকে হচ্ছে, বা 1 বছরের বের করবা, সেটাকে তোমরা 4 মাসের জন্য বের করবা আলাদা, আর 2 বছরের জন্য বের করবা, তারপরে তোমার অঙ্কটা হয়ে যাবে। ওই যে 9 মাসের যে অঙ্কটা করাইছি ঠিক একই রকম। তাহলে এইটা HW দিলাম। এরপরে তো এরই মধ্য দিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক কভার করা শুরু করলাম। আমি দেখতে পাচ্ছিলাম যে আজকে ক্লাসটা প্রায় 3 ঘন্টা হচ্ছে, অনেকেই চলে যাচ্ছে। ম্যাথ ক্লাস বেশিক্ষণ হইলে অনেকেরই ভালো লাগে না, এটা আমার জানি। হ্যাঁ, একটু আগে দেখলাম প্রায় 300 প্লাস ক্লাস করেছে, একটু পর আস্তে আস্তে কমা শুরু করেছে। তো আমরা দেখো, যদিও আমরা অঙ্ক 50টা করাইছি, কিন্তু আমরা 100 প্লাস অঙ্কের কনসেপ্ট এখান থেকে নিছি। মানে এই রিলেটেড আরো যদি ম্যাথ আসে তোমরা পারবা, তাই না? তাহলে শতকরা বার্ষিক 5 টাকা আর মুনাফায় 720 টাকা, 2 বছর 4 মাসের মুনাফা কত? এটা কি করাই দিব? অনেকে করে ফেলছে 84 টাকা। আচ্ছা, আমরা করাই দিচ্ছি। তো প্রথমে আমরা এই যে 2 বছর 4 মাস, এটাকে চাইলে 12 দিয়ে আমরা ভাগ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 2 বছর 4 মাস মানে কত বছর, কত মাস বলো তো? 2 বছর 4 মাস মানে কত মাস বলো? 24 যোগ হচ্ছে 4, 28 মাস, রাইট? 28 মাস। তো এটাকে বছরে কনভার্ট করতে হলে 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এবার আমরা মুনাফার সূত্রটা অ্যাপ্লাই করি। I equal to PRN। সো P হচ্ছে আমাদের 720 টাকা, আর হচ্ছে আমাদের 5/100, আর N হচ্ছে আমাদের 28 মাস। বছরে কনভার্ট করলে হবে 28/12। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এরপরে 0 কেটে দাও, 0 কেটে দাও, 12 দিয়ে 72কে কাটলে 6 বার যাবে, আর 5 দিয়ে 10কে কাটলে 2 বার যাবে, 2 দিয়ে 28কে কাটলে হচ্ছে
14 বার যাবে। 6 14 কত হয় বলো তো? 6 14 হয় 84। 6 14 হয় কত? 6 14 84। তো এরই মধ্য দিয়ে আজকের ক্লাসের একদম শেষ ম্যাথ ছিল এটা। শেষ ম্যাথ ছিল এইটা। হ্যাঁ? এবং এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং সবাইকে বলে রাখি আমাদের কিন্তু ২ টা ব্যাচ ভর্তি চলতেছে। একটা হচ্ছে শিওর সাকসেস ব্যাচ, যেটাতে ভর্তি হলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা কমপ্লিট A to Z সবকিছু পেয়ে যাবা। তোমাকে বাসায় বসে কোনো প্রিপারেশনই নেওয়া লাগবে না। আমাদের ক্লাসগুলো করবা, ম্যাটেরিয়াল গুলো দেখবা, দেখবা যে নার্সিং এ চান্স হয়ে গেছে। যদি আমাদের গাইডলাইন অনুযায়ী পড়ো। আর না পড়লে তো এটা দায়-দায়িত্ব তোমার। হ্যাঁ, চান্স পাইলে ভাগ্যে পাইছো, আর না পাইলে নিজের ভাগ্যেই হারাইছো। আর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ চলতেছে, এক্সাম ব্যাচও ভর্তি চলতেছে। তো যারা শিওর সাকসেস ব্যাচে ভর্তি হবা তারা কিন্তু এক্সাম ব্যাচের অ্যাক্সেসটা ফ্রি পেয়ে যাবা। আর আর শিওর সাকসেস ব্যাচের কিন্তু আমাদের অল্প লিমিটেড সিট খালি আছে। সো এই সিটের পরে কিন্তু আর ভর্তি হওয়া যাবে না, কারণ আমাদের বই স্টক থেকে শেষ হয়ে যাবে। সো বই শেষ হয়ে গেলে তুমি ভর্তি হইলা কিন্তু বই পাবা না। তো সেইটা কেউই করো না। সিট খালি থাকতে থাকতে ভর্তি হয়ে যাও। আর সাথে সাথে হচ্ছে তোমরা এক্সাম ব্যাচের অ্যাক্সেসটা ফ্রি পেয়ে যাবে। একজন বলছে চবিরে পেজে নক দিও ভাইয়া। হ্যাঁ, ভাইয়াদেরকে পেজে নক দিও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে সবাই ভর্তি হয়ে যেও। আর আমাদের খুব কম বই স্টকে আছে। বই শেষ হয়ে গেলে কিন্তু আমরা আর ভর্তি নিব না। তখন কিন্তু আমাদেরকে নক দিলেও লাভ হবে না। তো যারা ভর্তি হওয়া তারা দ্রুত ভর্তি হয়ে যাবা। আর হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলেও সেটাও তোমরা পেজে নক দিবা। আমাদের টেকনিক্যাল টিম তোমাদেরকে হেল্প করবে। তো অনেকক্ষণ হইলো তোমাদের সাথে বকবক করা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে রমজানের শুভেচ্ছা। সবার রমজান ভালো কাটুক। আসসালামু আলাইকুম।